লাভ ইউ অল। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। ভার্সিটির সিনিয়র ভাইয়ের মেকি গার্লফ্রেন্ড হওয়ার ফজিলতের থেকে দুর্ভোগের পরিত্রাণ জানা একটু বেশি। এই নির্মম সত্যিটা কিছুদিনের মাঝে আত্মিকার অস্থিমতা টের পেয়েছে। এখন এই মেকি সম্পর্কটা গলাকাটা মতো লাগছে। এই ধরুন আজ রায়ানের অনুষ্ঠান রয়েছে, এই অনুষ্ঠান নিয়ে মোটেই মাথা ব্যথা নেই আত্মিকা, থাকার কথাও নয়, কিন্তু তাকে এখানে সকাল থেকে উপস্থিত থাকতে হচ্ছে, কারণ সে অনুষ্ঠানের আয়োজকের প্রেমিকা। আয়োজক যদি চিন্তার কুয়াশায় বিডমি খায়, তাকে লেবু শরবত খাওয়ানোর দায়িত্ব তো আত্মিকার। ব্যাপারখানা অতিমাত্রা বিরক্তিকর, কিন্তু করতে হচ্ছে, নয়তো যন্ত্রণাদায়ক সিনিয়রগুলো চিলের মতো তার দিকে তাকিয়ে থাকবে। লেবু শরবতটাও সে বাসা থেকেই বানিয়ে নিয়ে এসেছে। যে মেয়ে সকালবেলা নাস্তা করে আসার সময়ও পায় না, সেই মেয়ে রান্না করে যে লেবু শরবত বানিয়েছে। নিজের কাজেই নিজেই অবাক হয় আত্মিকা। ছোট বোন আনহা শুধু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে নয়, বিড়বিড় করে বলে, তুই কবে থেকে লেবু পানি খাওয়া শুরু করেছিস? উত্তর দিতে পারে না আত্মিকা, শুধু দাঁত কিরমির করে বলে, যা পড়তে বয়, পড়ার নামে ঠন ঠন শুধু পাক নামি। আমি পড়ছি। বই কোথায়? উত্তরের সাপেক্ষে ভাষা হারায় আত্মিকা, তাই চোখ পাকিয়ে বেরিয়ে আসে। ভার্সিটি এসেই রায়ানকে চিরুনি তল্লাশি করতে হয় তার। জনাব অনেক ব্যস্ত, হেভি ভিআইপি মানুষ কিনা, তাকে পাওয়া যায় মানুষের ভিড়ে, তার কি সময় আছে? এই যে আত্মিকা তার জন্য নিজ হাতে লেবু শরবত বানিয়ে এনেছে, সেটা তার আদৌ মনে আছে কিনা সেটাই সন্দেহ। অথচ এই মশাই কাল রাতে বিশেষভাবে ফোন করে আত্মিকাকে বলেছে যেন মহাশয়ের জন্য লেবু শরবত আনা হয়। এই তো গতকালের কথা। আত্মিকা তার পড়াশোনার পাট চুকিয়ে বিছানায় শরীর লাগাতেই মোবাইলের কর্কশ দর্মিতে গম গম করে উঠল গড়। অতি বিরক্তির সাথে ফোনটা হাতে নিতেই রায়ান সাহেব নামটা ভেসে উঠল। আত্মিকা সুচালো চোখে গড়ির দিকে একবার তাকালো। এমন ব্যাখ্যাপ্পার সময়কে ফোন দেয়? আত্মিকা একবার মনে হলো বাজুক, বাঁচতে বাঁচতে কেটে যাক, কিন্তু পর মুহূর্তে ফোনটা ধরলো সে। বেচারা হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে ফোন দিয়েছে। ফোন রিসিভ করার সাথে সাথেই উপাস থেকে কারো স্বর বেশি আস। দেরি হলো যে, কিছু করছিলেন? তেমন কিছু না, হাল চাষ করছিলাম। হাল চাষ রাত 2টোতে? তাহলে ঘড়ি দেখেন আপনি। সরি, ডিস্টার্ব করলাম তাই না? একে সরি বা লজ্জিত মনে হচ্ছে না, বরং তার কণ্ঠে ছলকাচ্ছে প্রফুল্লতা। আত্মিকা বিদ্রুপে সরে বলল, আপনি মোটেই সরি নন, বলে ফেলুন আজকে কেন ফোন করা হয়েছে। বিহীন ফোন করাটা কি অপরাধ হবে বেয়ান সাহেব? আর আপনিও যে খুব একটা অস্বস্তি বোধ করেন না আমার সাথে কথা বলতে, আমি কিন্তু জানি সে। রায়ানের প্রকাশরের বিপরীতে থমকে গেল আত্মিকা। তর্ক করার মতো যৌক্তিক উত্তর খুঁজতে চাইলেও ব্যর্থ হলো সে। রায়ান তার বড় বোনের দেবর, সেই হিসেবে তাদের শুধু পরিচয় ছিল। তারপর বের হলো মানুষটি কেবল তার বেআইনার, বরং ভার্সিটির সিনিয়র। রায়ান মানুষটি দেখতে চমৎকার, লম্বা সুদর্শন পুরুষ, চশমা আড়াল করা চাহনিতে এক অদ্ভুত মাদকতা যেন। কথার মাঝেও বেশ চতুরতা ছলকায়, গুছিয়ে কথা বলে সে। বলা বাহুল্য ভার্সিটির সাংস্কৃতিক ক্লাবের জেনারেল সেক্রেটারি সে, তবুও সৌম্য পুরুষটির প্রতি তার কখনোই আগ্রহ ছিল না, কারণ মুখশ্রীর পেপে পড়ার মতো মেয়ে আত্মিকা নয়। যদিও রায়ান তার পেছনে কম শ্রম দেয়নি, প্রেম নিবেদনও করেছিল বেশ নিপুণতার সাথে, কিন্তু বেশ দূরত্বেই রেখেছিল সে। কিন্তু বিধিবাম ঘটনার পরিপ্রেক্ষিতে সে হলো তার মিথ্যে বয়ফ্রেন্ড হবার সুবাদে রায়ানের সাথে তার বন্ধুত্বের সূত্রপাত। ব্যাপারটা এত দূর গড়াবে সেটা কখনোই ভাবেনি। যার কবল থেকে বাঁচার জন্য এই মিথ্যে সে মানুষটি সারা ভার্সিটি লুটিয়ে দিলেন। রায়ানের গার্লফ্রেন্ড আত্মিকা, সে থেকেই এখন অবধি মিথ্যের গাড়ি চলছেই। রায়ানের কাছে তার নাম্বার প্রথম থেকে ছিল না, কিন্তু একবার কথায় কথায় নাম্বার আদান প্রদান করে তারা। যতই মেকি হোক, প্রেমিকের কাছে প্রেমিকার নাম্বার থাকবে না ব্যাপারটি অবাস্তব। সে থেকেই মানুষটি হুটহাট করে ফোন দেয়। প্রথম দিকে ব্যাপারটা সৌজন্যতার খাতিরে হলেও এখন তা অভ্যাসে পরিণত হয়েছে। প্রতি রাতে 1-2 ঘন্টা অহেতুক
আলাপ হবেই তাদের। আত্মিকার দিক থেকে প্রথমে ইতস্তত থাকলেও মেকি সম্পর্কের বদলতে এখন ব্যাপারটা যে স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটা মোটেই স্বাভাবিক হবার কথা নয়। তাই তো আত্মিকা তন্ময় কণ্ঠে বলল, আপনার কথা ভুল হচ্ছে। আমি মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করি না এই অহেতুক খাজুরে আলাপে। কিন্তু অস্বস্তি বোধ তো হয় না আপনার? যাকগে, তর্ক না করি, বরং এই চিন্তাটি আপনি মাথা থেকে ঝেড়ে ফেলুন। কারণ বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে, এটা খুব সাধারণ ব্যাপার। আমি তো বলি আমার আপনাকে ঘন ঘন ফোন করা উচিত, দিনে অন্তত নিয়ম করে 3 বার। রায়নের কথা হেসে উঠল আত্মিকা। হাসিদার না কমিয়ে বলল, এটা কি কোনো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন নাকি? আমার জন্য হয়তো, তাই। ফ্ল্যাটিং করা ছাড়বেন না, তাই না? আমি সত্য বলি, আপনি ফ্লার্টিং হিসেবে নিলে আমার দোষ নেই। আমি কিন্তু সত্যিই ভালোবাসি। রায়নের এমন কথায় মুহূর্তের মধ্যে থমকে গেল আত্মিকা। হাসি উবড়ে গেল। মানুষটি এভাবে অল্পটে কি করে অদ্ভুত কথা বলতে পারে? লজ্জার বালাই নেই, জড়তা নেই, স্পষ্ট জড়তাহীন কণ্ঠ। আত্মিকার মূলত দেখে কথা বদলালো রায়ান আস্তে আস্তে। ভালোবাসাটা আমার পক্ষ থেকে, আপনার নয়, তাই এত ভাববেন না। আচ্ছা, যে জন্য ফোন করেছি, কাল আমার জন্য একটু লেবু পানি আনা। কেন? আমার বন্ধুরা জানে আপনি আমাকে পাগলের মতো ভালোবাসেন। সেটার সাথে লেবুর শরবতের কি সম্পর্ক? সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। এই যে আমাদের একটি অনুষ্ঠান আছে, আমি সকাল থেকে ঘাম জড়িয়ে কাজ করব। যদি আমার পানির শূন্যতা দেখা যায়, আমি বেহুশ হয়ে যাই, একেবারে যাচ্ছে তাই ব্যাপার হবে। প্রেমিকা হিসেবে আপনারও তো দায়িত্ব আছে, তাই না? প্রেমিককে লেবু পানি দিয়ে সতেজ রাখা, তাই আনবেন বেয়ান। অথচ দেখো, সে মানুষটি হয়তো জানেও না আত্মিকা এখানে এসেছে। এতগুলো মেয়ের মাঝে মডেলের মতো দাঁড়িয়ে আছে। আত্মিকার বিরক্তি বাড়ল। মানুষের বীর তার অপছন্দ, অথচ এই বীরতম স্থানে হাতে বোতল নিয়ে দাঁড়িয়ে আছে সে। আসতে যেতে জুনিয়র সিনিয়র তার সাথে কথা বলছে, অনিচ্ছা থাকা সত্ত্বেও কথা বলতে হচ্ছে। অবশেষে না পেরে মেয়েদের ঠেলেই রায়নের কাছে গেল সে। রায়নকে দেখে গদগদ স্বরে বলল, আপনি এসেছেন? না, আমি এখনো মগবাজারে, আর এটা আমার আত্মা। আত্মিকার কণ্ঠের কাঠিন্যতা দৃষ্টিগোচর হলো না রায়ানের। সে তার হাত থেকে ফটাফট বোতলটি নিয়ে বলল, আজ একটু বাঙ্ক করুন না, আমি কাজটি সেরেই আসছি, প্লিজ যাবেন। হ্যাঁ, ব্যস্ত শুধু তার। আত্মিকার কাছে তো ইহজন্মের সব খাজুরের সময় আছে। আত্মিকা তার কিরমির করিয়ে বলল, আমার ক্লাস আছে, মনে করে শরবত খাবে, নয়তো বেহুশ হয়ে যেতে। বলেই চলে যেতে নিল। হাতটা খপ করে দৌড়ল রায়ান। খুব বিনয়ী স্বরে বলল, একটু বাঙ্ক করুন না, আমি কাজটি সেরেই আসছি, প্লিজ যাবেন। প্লিজ যাবেন না। কথাইতে কিছু একটা ছিল, খুব আকর্ষণীয় কিছু, খুব আন্তরিক কিছু। আত্মিকা বিমুট হলো, না করতে পারল না। ফলে মানুষটি ঠোঁট প্রসারিত হলো। প্রফুল্ল স্বরে বলল, এক- 1 মিনিট ঘন্টায় গড়ালো। মানুষটি ফাঁকা হলোই না। উল্টো চেয়ারে বসে থাকতে থাকতে মাজা লেগে এলো যেন আত্মিকা। অপর দিকে একটা নয়, 2টো ক্লাস বাঙ্ক করতে হলো। হঠাৎ পাশে এসে বসলো পলি আপু। আপুটি রায়নের বান্ধবী, কিন্তু অজানা কারণেই আত্মিকার খুব বিরক্তি লাগে তাকে। তার খুব নাক গলানো স্বভাব পড়েছে। এই যে সে পাশে বসেছে, সে চুপচাপ থাকতেই পারে না। সুন্দর এসেই আত্মিকাকে বলে উঠলো, মা, আত্মিকা যে, এখানে বসে আছো কেন? রায়ান ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম। সে কোথায়? কাজ করছে। এ বাবা, প্রেমিকাকে বসিয়ে রেখে কাজ? তোমার ধৈর্য আছে বাপু, আমি হলে কখনোই বসে থাকতাম না। এই রোদের মধ্যে এভাবে বসে থাকা কি সহজ নাকি? আত্মিকার বিরক্তি শানিত হলো। একে সূর্যের প্রখরতায় মাথা টনটন করছে। উপরন্ত পলিয়াপুর হয়তো টিপ্পনি তাই নিয়ন্ত্রণ হারালো আত্মিকা। খুব শীতল স্বরে বলল, হয়তো ধৈর্য আছে বলেই আমি তার প্রেমিকা, আপনার নেই বলেই আপনার শত চেষ্টায়ও সে গলেনি। আত্মিকার কথায় মুখ ভোতা হলো পলির। মুখ বাঁকিয়ে এত অহমিকা ভালো নয়। মাত্র কয়েক মাসই সম্পর্ক, বছর গড়ালে অহমিকা মানায়।
পলিয়াপুর কথাটায় নিজেও বাখারা হলো আত্মিকা, নিজের উপরও বিরক্তি ধরল যে অহেতুক কেন ঝগড়া করছে, আর এখানে অহেতুক বসে থাকা কি মানে? পরে তো ভুল কিছু বলেনি, সত্যিকারের প্রেমিক হলে তাও একটা যুক্তি দাঁড় করানো যেত, কিন্তু রায়ান আর তার সম্পর্ক তো মিথ্যে। তাহলে এমন বোকামি কি মানে? মস্তিষ্কের প্রশ্ন মন নত স্বীকার করলো। ঠিক তখনই রায়ান এলো, অপরাধী স্বরে বলল, সরি সরি সরি, কান ধরছি, আর হবে না এমন। আত্মিকার কঠিন দৃষ্টি তার দিকে তাকালো। রায়ান অবাক হলো আত্মিকা চাহনিতে, এমনটা আগেও করেছে সে, কিন্তু আজ যেন আত্মিকার মুখ ভাব আলাদা। বলে উঠে চলে গেলে রায়ান তখন দৃশ্যরে বলল, কিছু হয়েছে? আমার আপনাকে কিছু বলার আছে। এখন তো 12টা বেজে গেছে, এক কাজ করি, ক্যান্টিনে যে কিছু খেয়ে নেই, তখন। কথাটা খুব জরুরি, তাই আশা করি আপনি শুনবেন। আত্মিকার কাটকাট কণ্ঠ। আরো একবার তাকানো রায়ান, কিছু বলা পড়বেই আত্মিকা বলে উঠল, ম্যাকি সম্পর্কটার একটি ম্যাকি ছাড়াছাড়ি প্রয়োজন। আপনি বরং কাল সকলকে বলে দিবেন আমার সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে, একেবারে কঠিন ব্রেকআপ যাকে বলে। কারণ হিসেবে আমার উপরে দোষ চাপিয়ে দিয়েন। আমি প্রতারক, ঠক, টক্সিক ইত্যাদি ইত্যাদি। আমার আপত্তি নেই। আমাকে কেউ জিজ্ঞেস করলে আমিও দুঃখী দুঃখী মুখে বলবো আমার পক্ষে ওনাকে ভালোবাসা সম্ভবও ছিল না, কারণ আমি আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। ঠিক আছে রায়ান সাহেব? আত্মিকার কথায় হতভম্বের মতো চাইল রায়ান। কয়েক পলের জন্য মস্তিষ্ক যেন শূন্য হয়ে গেল। ভ্রিমর দৃষ্টিতে চেয়ে রইল আত্মিকার শ্বেত মুখশ্রীর পাড়ে। কণ্ঠ যেন আটকে আসছে। খুব একটা ধাক্কা লাগলো তার। নিজেকে অতি কষ্টে সামলানো, উদ্দীপ স্বরে বলল, মানে? আমি কি হিব্রু ভাষা ব্যবহার করলাম? বাংলাতেই তো সেটা নয়, কিন্তু এত বড় সিদ্ধান্তের কারণটি কি? রায়ানকে খুব বিভ্রান্ত দেখালো। সে বাইরে যেমনই হোক, ভার্সিটির মিনারের ভেতরে ভীষণ গুছানো মানুষ। একটা আলাদা ভাব তার চালচলন, বচনভঙ্গিতে। নিজের গাম্ভীর্যে প্রকাশে চশমাটিও সে ভার্সিটিতে পড়ে। এতে নাকি বেশ ভাব গম্ভীর, গুরুগম্ভীর ব্যাপার আসে, কিন্তু আজ তার সে বানোয়াট গাম্ভীর্য, গুছানো ব্যক্তিত্বের মুখোশটি যেন ছিন্নভিন্ন হয়ে গেল। তাকে প্রচণ্ড অস্থির এবং দিশাহীন দেখাচ্ছে, অথচ এমনটা হবারই কথা নয়। তাকে দেখে যে কেউ বলবে সত্যি সত্যি তার প্রিয়তমার সাথে তার বিচ্ছেদ হচ্ছে, কিন্তু ব্যাপারটি মোটেই এমন নয়। আর বড় সিদ্ধান্ত নামক শব্দটি এখানে মোটেই খাটে না। আর থেকে অবাক স্বরে বলল, রায়ান সাহেব, আপনি উত্তেজিত কেন হচ্ছেন? উত্তেজিত হবার মতো কি ঘটনা নয়? আপনি এমন একটা সিদ্ধান্ত একা একা নিতে পারেন না। এখানে একসাথে সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু হয়নি। একটা মিথ্যের ইতি টানতে নিশ্চয়ই গোল মিটিং বৈঠক ডাকবো না আমি। আত্মিকার কণ্ঠ যতটা শান্ত, রায়ানের অবস্থা ততটাই অশান্ত। সে রীতিমতো অস্থির হয়ে উঠেছে। দুই হাত ঘষছে, গাড় ঘষছে, বারবার রুক্ষ শুষ্ক ঠোঁট জিহ্বা দিয়ে বেজাচ্ছে। খুবই উত্তেজনায় শিকার সে। নিজেকে অতি কষ্টে শান্ত করে শোধালো, কিন্তু কারণটা কি? আমি তো আপনার সাথে কখনোই খারাপ ব্যবহার করিনি। কারণটা আপনি নন, আবার কোথাও না কোথাও আপনি। আমি ক্লান্ত, মূলত মিথ্যের জের টানতে আমি ক্লান্ত। আপনার শুভাকাঙ্ক্ষীদের প্রশ্নের বানে আমি ঝাঁঝরা। উপরন্তু আপনার প্রতি মোহগ্রস্ত মানুষের সংখ্যা তো কম নয়। আসতে যেতে নিজের সামর্থ্য ব্যাখ্যা করতে করতে আমি ক্লান্ত, শ্রান্ত, বিরক্ত। এত প্রশ্নের সম্মুখীন হব জানলে আমি এই সম্পর্কে পাই রাখতাম না। এই 2 দিন আগের কথা, আপনার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন করে কি কান্না, আমি কেন আপনার প্রেমিকা, এটাই তার জীবনের সবচেয়ে বড় সমস্যা। আমি পারছি না রায়ান সাহেব। আমি আপনার মতো এত মানুষের দৃষ্টির মধ্যমণি হতে চাই না। আমার এত ভিড় পছন্দ না। এতগুলো চোখ আমাকে প্রতিনিয়ত তাদের বিচ্ছিরি মাপদণ্ড দিয়ে মাপবে ভাবতে আমার বিরক্ত লাগে। কে ফোন করেছে নাম বলুন তার, আমি কথা বলবো তার সাথে। রায়ানের অটপটের প্রশ্নে বেকুব হয়ে গেল আত্মিকা। খেই হারিয়ে ফেললো কথা, বিরক্তি স্বরে বলল, এখন কি আপনি তাদের ফোন করে কথা বলবেন? কি বলবেন? র‍্যাগ দিবেন? অদ্ভুত নকল সম্পর্ক। আপনার কাছে সেটা নকল হতে পারে আত্মিকা, আমার কাছে নয়। বেশ, আপনার নকল সম্পর্ক চাই না।
দরকার নেই, সত্যি সত্যি আমার প্রেমিকা হয়ে যান। আত্মিকার বিস্ময়ে আকাশ ছিল, ছেলেটি কি সত্যি পাগল? আত্মিকার কিছু বলার আগেই খপ করে তার হাত জোড়া নিজের হাতের মাঝখানে নিল রায়ান। প্রকট স্বরে কাতর কণ্ঠে বলল। আত্মিকা বিমূর্ত দৃষ্টিতে চেয়ে রইল রায়ানের দিকে। এতটা মরিয়া তাকে এর পূর্বে কখনো দেখেছে কিনা মনে পড়ছে না তার। রীতিমতো তার হাত কাঁপছে, কণ্ঠ জড়িয়ে যাচ্ছে, দৃষ্টিতে এক অদ্ভুত হারানোর ভয় ছলকাচ্ছে। মুহূর্তে যেন খানিকটা অপ্রস্তুত হয়ে গেল আত্মিকা। হাতখানা আস্তে করে ছাড়িয়ে নিল, মাটির দিকে তাকিয়ে বলল। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। কেন? আমাকে ভালোবাসা রায়ানের প্রশ্নের উত্তর নেই। আত্মিকার কাছে খুব অধৈর্য হয়ে বলল। আচ্ছা, আপনি বুঝতে কেন চাইছেন না বলুন তো? আপনি খুব ভালো একজন মানুষ। হ্যাঁ, প্রথমে আপনাকে আমার বিরক্ত লাগতো, এখন লাগে না, ভালোও লাগে। কিন্তু সেটাকে ভালোবাসা বলেন। আমার প্রতি আপনার এই অনুভূতি, সেটাও ভালোবাসা নয়, ইনফ্যাকচুয়েশন। আত্মিকার কথায় চোয়াল শক্ত হলো রায়ানের। শক্ত কণ্ঠে বলল। আপনি কি করে জানেন? কি জানেন আপনি আমার আপনার পছন্দের রং নীল, আপনার একাকিত্ব ভালো লাগে, কফি খেতে গেলে তিতভাবের জন্য নাক সিটকান, চা দিনে অন্তত 5 কাপ খান, সকালে উঠলে আপনার ব্রেন ফ্রিজ হয়ে থাকে, তখন আপনি বারান্দাতে দাঁড়িয়ে থাকেন। আপনার মেঘলা আকাশ পছন্দ, কিন্তু বৃষ্টির সময় বের হতে নাক সিটকান, বৃষ্টির পানি সহ্য হয় না, ঠান্ডার বাতি কাছে। কিন্তু বৃষ্টির দিনে বারান্দায় 1 কাপ ধোয়া তোলা চায়ের সাথে হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে ভালো লাগে আপনার। আপনার প্রিয় উপন্যাস রূপা, বোনদের মাঝে আপনি সবচেয়ে শান্ত, কিন্তু সবচেয়ে বেশি নাকুচু। মানুষের ভিড় থেকে 100 হাত দূরে পালান। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে আপনার ভালো লাগে না, কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটি যদি আপনাকে মুগ্ধ করে তাহলে আপনার ওই গাল দুটো লাল হয়ে যায়। মানুষের সাথে আপনি কথা বলতে পছন্দ এজন্যই করেন না কারণ আপনাকে কথা হাতড়াতে হয়, তাই এড়িয়ে চলেন সবাইকে। আমাকেও এ কারণেই প্রথম দিকে বিরক্ত লাগতো, কারণ আমি অনেক বেশি কথা বলি, যার বিপরীতে কি বলবেন আপনি খুঁজে পান না। তবু বলবেন আত্মিকা, আমি আপনাকে। আত্মিকা চুপ করে রইল। রায়ানের জিদের কাছে আর যেন পরাজিত লাগছে নিজেকে। রায়ান একবার একটু কাছে এলো, খুব আলতো করে ছুলো আত্মিকার গাল, খুব আস্তে বলল। আমি আপনার সম্পর্কে জানি আত্মিকা, আরো জানতে চাই, আপনার চুপ কথাগুলো পড়তে চাই। আমি আগেও বলেছি, হ্যাঁ আমার ভালোবাসার সংজ্ঞা আপনার ভালোবাসার সংজ্ঞা থেকে আলাদা, কিন্তু সেটা আমার জন্য এভারেস্ট জয়ের মতো আনন্দের অনুভূতি। আপনি অনেক অসাধারণ ব্যক্তিত্ব রায়ান। অসাধারণ ব্যক্তিত্বদের দূর থেকেই দেখতে হয়, ছুতে গেলেই ঝলসে যেতে হয়। আমি খুব সাধারণ। আমি আপনার এই বিশাল মোহগ্রস্ত মানুষের স্রোত পার করতে পারবো না। এখানে আমার কি দোষ? কেউ আমাকে ভালোবাসলে তো আমার কোনো দায়বদ্ধতা নেই। হ্যাঁ, সেটাই আপনাকে বোঝাতে চাচ্ছি। কেউ আমাকে ভালোবাসলে আমার কোনো দায়বদ্ধতা নেই। রায়ান থমকে গেল, স্তব্ধ হয়ে গেল মুহূর্তের জন্য। আর সরে নিল সে। জল কঠিন হলো, শানিত স্বরে বলল। আপনি যেতে পারেন। আত্মিকা দাঁড়ালো না, ছোট্ট একটি দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে বেরিয়ে এলো। এতদিন সে এটা চাইতো, মুক্তি চাইতো এই মৃত্যু থেকে। কিন্তু কেন বুক ফাটা লাগছে? কেন মনে হচ্ছে কিছু একটা যেন হারিয়ে ফেললো? খুব দুর্বল অংশতে শূন্যতা ছেয়ে গেল যেন হৃদয়ে। মাঠের পাশ থেকে হাঁটছিল, তখনই একটি কণ্ঠস্বর কানে এলো। আত্মিকা কেমন পেছন ফিরতেই চোখ ছোট ছোট হয়ে গেল তার। এই মানুষটি কেবলমাত্র এই মানুষটির জন্যই সবকিছু হয়েছে। ইসমাইল ভাই, ভার্সিটির সবচেয়ে বিরক্তিকর মানুষ। সে প্রেমে পড়ে না এমন মেয়ে বোধহয় এখনো তৈরি হয়নি। সব মেয়েরাই তার চিন্তায় কেন্দ্রবিন্দু হয়। এই মানুষটিকে এড়াতেই এক স্বচ্ছ বিকেল মিথ্যা বলেছিল রায়ান। সেই মিথ্যাকে আগুনের গোলার মতো ছড়িয়ে দিয়েছে এই মহাশয়। তার হাস্যজ্জ্বল মুখখানা দেখলেই গা জ্বলে ওঠে যেন আত্মিকা। কিন্তু এখন কিছু করা যাবে না, কারণ তাদের চোখাচোখি হয়েছে। ইসমাইল সামনে দাঁড়াতেই মেয়েকে হাসি মুখে চলুন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। কিছু বলবেন ইসমাইল ভাই? না, তোমার সাথে অনেকদিন কথা হয় না, তাই ডাকলাম। ও, তাহলে আমি এখন যাই, আমার একটু কাজ আছে। প্রোগ্রামে থাকবে না? জেনারেল সেক্রেটারির গার্লফ্রেন্ড তো। কোনো বাধ্যবাধকতা আছে? আত্মিকা প্রশ্নের ব্যবচাকা খেলো ইসমাইল। কথা খুঁজে পেল না যেন। আত্মিকা খুব শান্ত স্বরে বলল। আসলে আমার কাজ আছে তো, তাই আজ থাকতে পারছি না। আসি কেমন? বলেই হাঁটা শুরু করলো সে। অপেক্ষা করলো না ইসমাইলের উত্তরের জন্য।
ইসমাইল ব্রিমুর দৃষ্টিতে চেয়ে রইল আত্মিকা যাওয়ার পানে। রায়ান এখনো আগের স্থানেই দাঁড়িয়ে আছে, মাথা জানা ফেটে যাচ্ছে তার। খুব বিরক্তি লাগছে এই ধরনের, সব তছনছ করে ফেলতে ইচ্ছে করছে। মেয়েটি কেন বোঝে না তাকে, কেন বোঝে না সে পাগল হয়ে যাবে তীব্র বিষমান অনুভূতির জোয়ারে। তার অনুরাগ যে ফেলনা নয়। একটু লাইটের ভাইকে ফোন দে। পারভেজের কথা যেন কর্ণপাতি হলো না রায়ানের। সে সেখানেই দাঁড়িয়ে রইল। পারভেজ কাছে এসে ধাক্কা দিয়ে গোড় কাটালো। বাস্তবে ফিরল রায়ান, বিভ্রম কণ্ঠে বলল, কখন থেকে বলছি, শুনিসনি নাকি? লাইটের ভাইকে ফোন দে, চেক করতে হবে। আমি বাড়ি যাচ্ছি, তোরা সামলে নে। মানে কি? হিব্রু ভাষায় পারভেজ অবাক হলো। রায়ান এমন বেখেয়ালি স্বভাবের নয়, কিন্তু আজ কি হয়েছে অবাক করে বলল, তুই গেলে গা অনুষ্ঠান উঠবে কি করে? আমি কি করে বলবো তা? মানে কি? এটা তোর দায়িত্ব। আমার একার দায়িত্ব? আর নেই মানুষ? ভাব এমন যেন আমি ছাড়া ক্লাব অচল। হলে হবে, বন্ধ করে দে কাজ, আমার কিছু করার নেই। বলেই হনহন করে বেরিয়ে গেল সে। পারভেজ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। দায়িত্ববান ছেলেটি এমন বিভ্রান্ত দিশাহীন কেন লাগছে? সন্ধ্যের গন্ধ এখনো মিলিয়ে যায়নি, আজারের দগ্নি এখনো গুছিয়ে প্রকৃতিতে শোয়ার ব্যস্ততা একটু রয়ে সয়ে এসেছে। ঘরের পরিবেশে উৎসব মুখর। আরশিয়া বিরিয়ানি রান্না করেছিল দুপুরে, কিন্তু তা খেতে যায়নি রায়ান। তাই নিজ হাতেই এসেছে সে বিরিয়ানি নিয়ে। রায়ানের মা রেহানা বেগমকে শুধালো, রাইহান কোথায় যান? রেহানা বেগমের কথা শুনে কিছুটা চিন্তিত হলো আরশিয়া। বাবুক সরে বলল, আমি দেখছি। রায়ানের গড়ে 3বার করানো হলো আরশিয়া। 4বারের মাথায় অবশেষে মশার দরজা খুললো, কিন্তু দরজা খুলতেই চোখ কপালে উঠে গেল আরশিয়ার। রায়ানের গড়ে 3বার করানো হলো আরশিয়া। 4বারের মাথায় অবশেষে মহাশয় দরজা খুললো, কিন্তু দরজা খুলতেই চোখ কপালে উঠে গেল আরশিয়ার। এটা গড় নাকি সিগারেটের গোদাম বুঝে উঠতে পারছে না। সেই সাথে বিধ্বস্ত রায়ানকে দেখে আরো হতভম্ব হলো সে। বিভ্রান্ত স্বরে এ কি অবস্থা? ঘরে ঢুকতে না ঢুকতেই কাশি উঠলো আরশিয়া। পুরো ঘর ঘন সাদা ধোঁয়ায় ডুবে আছে। নিকোটিন পোড়া ঝাঁজে গলা ঝুলছে আরশিয়ার। সরু চোখে রায়ানের দিকে চাইলে সে হাত দিয়ে ধোঁয়া তাড়ানোর ব্যর্থ প্রচেষ্টা চালায়, কিন্তু তাতে আরশিয়ার ব্রু দ্বিগুণ কুঞ্চিত হলো। কড়া স্বরে বলল, হাত দিয়ে পিটি না করে দরজা জানালাগুলো খুলো। ঘর তো নয়, সিগারেটের আড়ত বানিয়ে রেখেছো। সাংবাদিক ঠিকই বলে, ইউ আর টু মাচ। সে তো আমাকে আসতেই দিচ্ছিল না। এক কোন দেশের হনু হয়েছে যে তাকে নিজে যেচে এসে বিরিয়ানি খাওয়াতে হবে? সে মরুককে। আমি বিরোধিতা করলাম। আমার একমাত্র দেব, হোক চাচাতো দেব, তো মরবে কেন? আগে যদি জানতাম তুমি এখানে ঘরে আগুন ধরানোর প্রকল্প করছো, আমি মোটেই আসতাম না। রীতিমতো দমকল ডাকার পরিস্থিতি। আরশিয়ার কড়া স্বরে নতমস্তক হয়ে গেল রায়ানের। দ্বিস্বরে বলল, সরি। তারপর দ্রুত গতিতে জানালার বারান্দার গ্লাস খুলল সে। আরশিয়া বসলো বিছানায়। তার সরু চোখ দেখেছে রায়ানকে। ছেলেটি বিয়ের পর অবধি খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছে সে। পুরুষ হিসেবে নিতান্ত পরিপাটি সে, খুব গুছিয়ে কথা বলে, হাস্যরহস্যে ভরপুর ব্যক্তিত্ব। কিন্তু আজ যেন তার মধ্যে সবকিছুই এলোমেলো। আরশিয়া পা গুটিয়ে বসতে বসতে ঘটনা কি রাইহান? আজ এমন দেবদাসীর দশা কেন তোমার? আরশিয়ার হঠাৎ প্রশ্ন অপ্রস্তুত হয়ে পড়লো যেন রায়ান। খানিকটা বেবাচাকা খেলো সে। আমতামতা করে বলল, না না ভাবি, তুমি ভুল বুঝছো। তোমার মতো ছাত্রদের প্রতিদিনই পড়াই, তাদের মুখ দেখেই তো অনুমান করতে পারি তাদের মনে কি চলছে। এখন বলো না, তুমি এক্সপেরিয়েন্ট করেছিলে সিগারেটের ধোঁয়া দিয়ে কিভাবে ঘর জ্বালানো? রায়ান চুপ করে রইল। আরশিয়ার তার মৌনতা নিপুণভাবে পর্যবেক্ষণ করলো, তারপর ঠাট্টা স্বরে বলল, আমাকে বলতে পারো, আমি তোমার থেকে বয়সে অনেক বড় হতে পারি, কিন্তু এইসব ব্যাপারে বেশ করু। তোমার ভাইয়ের মতো নয়।
তাই নিঃসন্দেহে আমাকে বলতে পারো, আমি কিন্তু সমাধান দিতে পারি। রায়ান তখন মৌন, জিহ্বা দিয়ে শুষ্ক ঠোঁট ভিজালো। দ্বিধাগ্রস্ত দেখলো তাকে, দৃষ্টির বিক্ষিপ্ততা। আরশিয়া এবার উঠতে উঠতে বলল, না বলো, আপত্তি নেই। টেবিলে বিরিয়ানি রেখে এসেছি, খেয়ে নিও। আরশিয়া যাবার জন্য তৎপর হলো। রায়ান বলে উঠল, তোমাকে বললে তুমি কিছু মনে করবে না তো? রায়ানের কথায় বাঁকা আসলো আরশিয়া, বুকে হাত বেঁধে বলল। বলে ফেলো ঘটনাটা কি। রায়ান একটু সময় নিল, কথা গুছালো, চোখ মুখে উদ্বিগ্নতা, খুব ধীরে বলল, আমি না প্রেমে পড়েছি, কঠিন প্রেম। লোহার মতো শক্ত? বলতে পারো লোহার চেয়েও কঠিন কিছু থাকলে তাই। আসলে মেয়েটিকে প্রথম একটি অনুষ্ঠানে দেখেছিলাম, সেই থেকেই এক অব্যক্ত ভালো লাগা কাজ করলো। মেয়েটি খুব হাসে না, খুব কথা বলে না, আমার থেকে একেবারেই বিপরীত। আমি যত ভিড় ভালোবাসি, সে তত ভিড় থেকে পালাই। 1 ঘন্টায় আমার কথার বিপরীতে গুনে গুনে 10টা কথা বলার পরই তার বিরক্ত ধরে। তবুও সেই মেয়ের প্রেমে পড়লাম। তার মাঝে কিছু একটা আছে জানো, যা আমাকে বিশ্রীভাবে আকর্ষণ করে। আমার মনে হয় সে আমার মনের খোরাক। তাহলে সমস্যাটা কি? রায়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, সে আমাকে ভালোবাসে না। প্রথম যখন তাকে প্রেম নিবেদন করেছিলাম, খুব কাট গলায় আমাকে রিজেক্ট করে দিয়েছিল। ভাগ্যের জোরই বলতে পারো। ঘটনার প্রেক্ষিতে সে আমার গার্লফ্রেন্ড হয়ে গেল, নকল গার্লফ্রেন্ড। ভাবলাম এই সুযোগে বন্ধুত্ব তো হবে, আর কঠিন হৃদয় গলবে তো, কিন্তু গলল না। এখন সে আমার সাথে এই নকল সম্পর্ক রাখতে চায় না। আচ্ছা ভাবি, আমি কি ছেলে কি হিসেবে খারাপ, নাকি প্রেম করার জন্য অযোগ্য? কঠিন সমস্যা দেখছি। আচ্ছা, নকল সম্পর্কটা আসল সম্পর্ক হয়ে গেলেই তো হলো। না, সে আমাকে ভালোবাসে না। তাহলে বলবো তুমি ডাহা ফেল। যেহেতু তোমরা একে অপরকে এতদিন ধরে চিনো, তাহলে তোমার ভালোবাসাটা তার অনুভব করা কথা। যেহেতু তার স্বভাব খুব চাপা, সে হয়তো তোমাকে বিশ্বাস করতে পারছে না। তুমিও নিজের ভালোবাসা অনুভব করাতেই, নয়তো কোনো মেয়ে তোমাকে ভালোবাসবে না। মেয়েরা নিখুঁত ভালোবাসার থেকে দূর থেকে বুঝে ফেলে। কিন্তু আত্মিকা তো সাথে সাথেই জিভ কাটলো রায়ান। সে আত্মিকার কথাটা মোটেই বলতে চায়নি আরশিয়াকে, কিন্তু মুখ ফসকে বেরিয়ে পড়ল, আত্মিকা। আরশিয়া দীর্ঘশ্বাস ফেললো, নিজের বোনকে হারে হারে চেনে সে। খুব হতাশ গলায় বলল, তোমার জন্য এক বালতি সমবেদনা রইল। পৃথিবীতে এত মেয়ে থাকতে সেই টোস্ট বিস্কুটের প্রেমে পড়লে? আহারে, এখন নিজে যেচে পড়ে কুয়াতে ঝাঁপ মারলো। আমার করার কিছুই নেই, শুধু বলবো ভাবি এভাবে বলো না, আমি আত্মিকাকে খুব ভালোবাসি। লাভ নেই। আসলে এখানে আত্মিকাকে আমি দোষ দেবো না। ও ছোটবেলা থেকেই খুবই ঘরকনে, ইনোসেন্ট ভাব। সেই খোলাসা ছেড়ে ক্লাস 10-এ পড়াকালীন একটা ছেলের প্রেমে পড়েছিল। ছেলেটি খুবই সুন্দর ছিল, তাকে বেশ সুন্দর সুন্দর প্রেম পত্র দিত। কিন্তু পরে জানা গেল তার প্রেম কর্পূরের মতো বায়ুতে মিলিয়ে গেছে। এরপর থেকেই এই প্রেমে পড়া ব্যাপারটা তার অপছন্দ। তোমার মতো মানুষদের থেকে দূরে থাকে। আমি অবাক হচ্ছি সে তোমার সাথে বন্ধুত্ব করেছে। দেখো, অধ্যাবসা করি, যদি কাজে দেয়। আরশিয়া উঠে দাঁড়ালো। রায়ানের মুখ বোঝা হয়ে গেল। তার প্রেমিক কি তবে ব্যর্থ হলো? আত্মিকার প্রেমে পড়ার পরে আত্মিকার রাজত্ব হৃদয়ে, ফলে কল্পনা করতে পারছে না আত্মিকা ব্যতীত জীবন। এখন আবার সিগারেট ধরাবে রায়ান, বুকের যন্ত্রণা নিকটের দোয়াতে ওড়াবে। সিঁড়ি করে দেখা মিলল পৃথুলের, চোখ মুখে চিন্তার ছাপ। আরশিয়াকে দেখেই দ্রুত পায়ে কাছে এলো সে, উদ্বিগ্ন কণ্ঠে বলল, আপনি ফোন না নিয়ে কেন নেমেছেন আরশিয়া? আমি আপনাকে হন্যে হয়ে খুঁজছিলাম। একটু জানিয়ে আসবেন তো? আপনি জানেন না আমার চিন্তা হয়। সেটা তো দেখতেই পারছি। অতি পরিচ্ছন্ন মানুষ বিনা জুতোতেই ছুটে এসেছে। পৃথুল ঘুমাচ্ছিল, সেই ফাঁকে আরশিয়া নিচে এসেছিল। আরশিয়া হাসলো, পৃথুলের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, চিন্তায় পড়ে গিয়েছিলেন বউ পালালো কিনা? মস্করা করবেন না। চলুন, চা চলবে নাকি? আমার আপনাকে লাগবে। বলেই আরশিয়াকে কাছে টেনে নিল সে। আরশিয়া আশেপাশে দেখে এটা না সিরিঘর? আপনি আমার বউ। সাংবাদিক হয়ে এত বউয়ের ক্ষেত্রে সব সই।
ঋতুলকে বাধা দিল না আরশিয়া। মানুষটির এই ভালোবাসায় মুগ্ধ করে তাকে রাত গহীন তন্দ্রাচ্ছন্ন করে সবাই। শুধু নির্গম চোখ আত্মিকার, বারবার ফোনের দিকে চেয়ে আছে সে। অজানা প্রতীক্ষা, প্রতিটি ঘন্টার পর ঘন্টা কথা বলা যেন আজ বাজে অভ্যাসে পরিণত হয়েছে। এই বাজে অভ্যাসটাই আজ নির্গুম রেখেছে তাকে। আত্মীয় কিছুটা উদ্বিগ্ন, মিথ্যা বলবে না সে, রায়নের জন্য সে চিন্তিত। সন্ধ্যার দিকে পারভেজ ভাই ফোন করেছিলেন, তার অতকীর্ত ফোন অবাক করলো আত্মিকাকে। ফোন রিসিভ করতেই পারভেজের প্রশ্ন ছুড়ল, আত্মিকা, তোমার আশেপাশে রায়ান কেন ভাইয়া? আর বলো না, রায়ান দুপুরের দিকে রেগে মেগে চলে গিয়েছে, ফোন ধরেছে না সেই থেকে। এদিকে প্রোগ্রামে আমার 12টা বেজে যাচ্ছে। আমি কি পারি বলো এত কিছু হ্যান্ডেল করতে? সব ম্যানেজমেন্ট আমার রায়ানের উপর নির্ভরশীল, কিন্তু সেই বান্দাই নেই, মানা যায়? না ভাইয়া, উনি আমার সাথে নেই। সেই থেকে আত্মিকার চিন্তা। অনেকবার ফোনও হাতে নিয়েছিল সে, ফোন করতে চাইছিল অনেকবার, কিন্তু বারবারই দাঁড়ালো। নিষ্ঠুর মস্তিষ্ক বলে উঠে, ফোন দিচ্ছিস কেন? তোর কে হয় সে? যা পারে করুক, সিগারেট খায় না, নেশা করে, তোর ভাবার কি দরকার? কিন্তু তবুও মন উকি দিচ্ছে মানুষটির অতিরিক্ত সিগারেট টানার চিন্তা। আর না পেরে পানি খাওয়ার জন্য রান্না করে গেল সে। অন্ধকার হাতরে ফ্রিজ করল। পানি বের করার আগেই তার কানের কাছে ফিসফিসিয়ে আনহা বলল, আজকাল ঠান্ডা পানিও খাওয়া শুরু করেছিস আপু? আনহার কণ্ঠ হৃদয় কাঁপুনি দিয়ে উঠল। ভূতের মতো এই অন্ধকারে বসেছিল সে। হাত থেকে আটকে উঠল খুব কষ্টে। হৃদয়ে চেপে রাখা ভয়টি দুমিয়ে কর্কশ স্বরে বলল, এই ভূতের মতো ঘুরছিস কেন? আমি ঘুরছি নাকি তুমি ঘুরছো? রাত বাজে 3টে, তুমি এখনো ঘুমাওনি? ব্যাপার কি আপু? তুইও তো ঘুমাসনি। আমি তো পড়ছিলাম। সে মনে মনে পড়ে, সেটা বলার প্রয়োজনীয়তা নেই। আত্মিকা কান মুন্ড তার, কঠিন স্বরে বলল, রুমে যা, ঘুমাবি এখন, যা। চোর পাহারা তুমি দিচ্ছ আর বকছো আমাকে? আমি তো পানি খেতে এসেছিলাম, তোমাকে ফ্রিজ খুলতে দেখে চিন্তা হলো। আমার যে বোন লেবুর শরবত খায় না, যে বোন ঠান্ডা পানি থেকে 10 কদম দূরে থাকে, সেই বোন আজ লেবুর শরবত বানাচ্ছে, ঠান্ডা পানি খাচ্ছে, তাই চিন্তা হলো। তোমার পাকনামি বন্ধ করো, যাও ঘুমাতে যাও। আত্মিকা আরামদমকে মিলে গেল আনহা, ছুটল নিজ গড়ে। আত্মিকা কিছুক্ষণ তাকে রইল ঠান্ডা পানির বোতলের দিকে। সত্যি সে বদলে গেছে নাকি? এটা ওই মানুষটির প্রভাব? নীলাশ্বরে তখন আসন্ন আরশিনা মেঘের পাড়, বাতাসে মিষ্টি শারদীয়া গন্ধ, কিন্তু বিষণ্ণ আত্মিকা। নির্গম রাতে ক্লান্ত চোখ, নেত্রপল্লব যুগে আসছে ক্লান্তিতে। ক্লান্ত পা ক্লাসে দিকে এগোচ্ছে। পাশে বান্ধবী তাসনুমার বকবকানিও কর্ণ করে পৌঁছাচ্ছে না, কিন্তু পা আটকে গেল একাডেমি ভবনে পা রাখতেই। সামনের সৌম্যপুরুষটি গাঢ় চাহিনী বিক্ষুব্ধ করল হৃদয়। তার রক্তিম চোখগুলো বলছিল, বিনিম্র রাতের গল্প। অনেক প্রশ্ন জমা আত্মিকা চোখাচোখি হতেই অধৈর্য আত্মিকা কিছু বলার প্রতিশ্রুতি নিল, কিন্তু তাকে অবাক করে রায়ান পাশ কাটিয়ে চলে গেল। আত্মিকা অবাক হয়ে পাশ থেকে তাসনুমা প্রশ্ন ছিল, তোদের মাঝে কি গন্ডগোল হলো? কিছু ঝগড়া? আত্মিকার বিশ্বাস হচ্ছে না রায়ান সত্যি তাকে অদেখা করলো। ক্ষুব্ধ হলো, হৃদয় কিঞ্চিত, খানিকটা হলো অভিমান, কিন্তু কারণ খুঁজে পেল না। তাসনুমা তার জিজ্ঞাসাবাদ অব্যাহত পাবুক স্বরে শুধালো, কিরে, বললি না তো? তোদের কি ঝগড়া হয়েছে নাকি? রায়হান ভাই এমন অদেখা করে চলে গেল কেন? তাসনুমা বন্ধু নিবেদিত প্রাণ, এতে আত্মিকার সন্দেহ নেই। খুব ভালো সে, কিন্তু এইসব বিষয়ে নাক গলানোর স্বরটা মোটেই ভালো লাগে না। কেন ভাই, এত কৌতূহল কেন তোর? এই খবরটা না জানলে কি তোর পৃথিবী ভেঙে পড়বে? জমিন ফাঁক হয়ে যাবে? আকাশ খসে পড়বে? কি সমস্যা? আত্মিকা ব্রু কুচকালো, জাজলের স্বরে বলল, এইটা না জানলে কি তোর মহাভারত অশুদ্ধ হয়ে? আমাকে বলবি না তুই? বলেই ঠোঁট উল্টালো সে। আত্মিকা বিরক্তির সাথে দীর্ঘশ্বাস ফেললো, স্বাভাবিক স্বরে বলল,
আমাদের মাঝে বিশাল ঝগড়া হয়েছে, একেবারে ধরে নে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মতো বিশাল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই সম্পর্ক আর কন্টিনিউ করব না। কথাটা তাস্তবার পৃথিবী কাঁপিয়ে দিল যেন। হতভম্ব হয়ে গলা কি? তার স্বর বিল্ডিং এর সকলে দৃষ্টি আকর্ষণ করলো। ফলে আত্মিকা তার মুখ চেপে ধরলো, দাঁত কিমির। চেঁচাচ্ছিস কেন? কি বলছিস তুই? চেঁচাবো না? এটা একটা স্বাভাবিক ব্যাপার। মোটেও নয়, এটা মোটেও স্বাভাবিক কিছু নয়। এটা একটা বিশাল খবর, ব্র্যান্ড নিউ ব্রেকিং নিউজ। তুই কি পাষাণ? কিভাবে পাল? তাস্তবার মুখভাব দেখে মনে হচ্ছে সে এখনই কেটে দিবে। এত দুঃখ কিসের? ব্রেকআপ তো আত্মিকায় হয়েছে, কিন্তু কি এত দুঃখী কেন? সবচেয়ে বড় প্রশ্ন, পাষাণ আখ্যা দেবার কি মানে? বন্ধুবান্ধবের নৈতিক দায়িত্ব। ব্রেকআপ হলে প্রথমে তার ঘনিষ্ঠ বান্ধবীকে সান্ত্বনা দেওয়া। যার সাথে ব্রেকআপ হয়েছে তার দোষ থাকুক বা না থাকুক, দোষ তাকেই দেওয়া। এটাই বন্ধুদের একমাত্র দায়িত্ব। কিন্তু তাসনুবা কি সুন্দর অকপটে পাষাণ করে দিল আত্মিকাকে। আত্মিকা হতবাক হলো, চোখ বিস্মিত করে বলল, আমি পাষাণ? হ্যাঁ, তুই পাষাণ। তাই তো রায়হান ভাইয়ের সাথে ঝগড়া করেছিস, আবার ব্রেকআপও করেছিস। পাষাণ না হলে কি করে করতে পার? তুই শিওর কি করে হলি এই সম্পর্কের রীতি আমি জেনেছি? শিওর কি করে হলি? তাহলে বলতে চাচ্ছিস রায়হান ভাইয়া ব্রেকআপ করেছে? এও বিশ্বাস করতে হবে? উনি হচ্ছে তুই অন্তঃপ্রাণ। স্বপ্নেও সে তোকে কষ্ট দিতে পারে না। আমাদের চোখ নেই নাকি? কখনো দেখেছিস তোর বিরুদ্ধে কোনো কথা বলতে? সব সময় আত্মিকা আত্মিকা। সে কিনা তোর সাথে ব্রেকআপ করবে? আমাকে বিশ্বাসও করতে হবে। আত্মিকা হা করে চেয়ে রইল। এমন বান্ধবী থাকলে শত্রুর কি প্রয়োজন? আর এই মানুষটি কি জাদু জানে নাকি? সবাইকে হাত করে নিয়েছে। হ্যাঁ, সে মানছে সম্পর্কের ইতিশ্রী টেনেছে, কিন্তু বান্ধবী হয়ে তাসনুবা কি করে ওই মানুষটার সাফাই গাইছে? ধুর! আত্মিকা চিরচিরে কণ্ঠে বলল, এক কাজ কর, সাদা পাতায় রায়ান ভাই লিখে জব কর। বলেই হরণ করে হাঁটা দিল সে। তাসনুবা পিছু ডাকলো, কিন্তু শুনল না সে। পা সক্রিয়ভাবে থেমে গেল রায়ানদের ক্লাসের সম্মুখে। পলি আপুর সাথে রায়ান সাহেব কথা বলছেন। আহা, হাসি যেন দূরছে না মুখে। পলি আপু ডলে ডলে পড়ছেন রায়ানের পাহর উপর। রায়ানও বাধা দিচ্ছে না। কি চমৎকারভাবে হাসছেন। আচ্ছা, পুরুষদের হাসিও বুঝি সুন্দর হয়? হঠাৎ চিনচিনে ব্যথা অনুভব হলো আত্মিকার। কিন্তু কেন? সে তো রায়ানকে ভালোবাসে না। তাহলে এই অসহ্য অনুভূতি কেন? চিটকুটে অনুভূতি হৃদয়ে ছেয়ে যাচ্ছে। হঠাৎই চোখাচোখি হলো দুজনের চোখে। কি অদ্ভুত ব্যাপার! যে মানুষটি তার ক্লাসের বাহিরে ঘন্টার পর ঘন্টা অক্লান্ত দাঁড়িয়ে থাকতো, সে মানুষটির ক্লাসের বাইরে আজ আত্মিকে দাঁড়ানো। অথচ মানুষটির মাঝে অনীহা। মানুষ সব মানতে পারে, শুধু অনীহা মানতে পারে না। কিন্তু আত্মিকা তো সে মানুষগুলোর মধ্যে পড়ে না। তার অনুভূতি এত নরম নয়। তাহলে আজ সে কেন কখনীয় মানতে পারছে না? আত্মিকা দাঁড়ালো না, তড়িৎগুলিতে পাতালালো। রায়ান তার দিকে তাকিয়েছিল। আত্মিকার মূর্ছানো মুখখানা দেখে বারবার মনে হচ্ছিল একটু যে শোধাই। কি হয়েছে, আপনার রাতে ঘুমাননি? কিন্তু মেয়েটি তার সাথে কথা বলবে না। সে মুক্তি চায়, মিথ্যের সম্পর্কের জাল থেকে মুক্তি চায়। তাহলে মুখ বাড়িয়ে কি লাভ? সূর্য তখন তার তেজ ধূসর আশিনা মেঘের চাদরে মুড়তে ব্যস্ত। শীতল বাতাসে দোলা খাচ্ছে প্রশস্ত মাঠের পাশে বড় আম গাছটি। শান্ত পরিবেশ। ছাত্র ছাত্রীদের ক্লাস প্রায় শেষ। কেউ কেউ ল্যাবের তাড়ায় ছুটেছে। হঠাৎই সব গরম হয়ে উঠল। মাঠের মাঝখানে এক কথা দু কথা বেঁধে মারামারি লেগে গেল। সে মারামারিতে ধীরে ধীরে ছাত্রদের যোগদান শান্ত পরিবেশকে উত্তেজিত করে তুলল। আত্মিকা মাত্র ক্লাস শেষ করে বেরিয়ে ওই বন্ধুর চেঁচামেচি শুনে ঘাবড়ালো সে। তাসনুবা একটা ছুটন্ত মেয়ের হাত ধরে শোধান, হয়েছে কি? খেলা নিয়ে মারপিট, একজন মাথা ফাটিয়ে দিয়েছে। স্যার এলো বলে বাহিরের লোকও আছে, তোমরা বাড়ি চলে যাও।
আর থেকে আতঙ্কিত হলো মেয়েটির কথায়। এই মারপিট তার নিতান্ত অপছন্দ, ফলে এমনটা কানে আসতেই উত্তেজনা বাড়ল তার। ত্রাস, ভয়, আতঙ্ক ঘিরে দৌড় দিক বিদিক দেখল রিক্সা খুঁজে। ঠিক তখনই একটা বলিষ্ঠ হাত তার কবজি চেপে ধরল। ভয়ে পাশে ফিরল সে, কিন্তু মানুষটিকে দেখে বয়ের মেঘগুলো উগড়ে গেল। রায়ান তার হাত ধরে রীতিমতো গেটের দিকে হাঁটতে লাগলো। আত্মিকা বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? গ্যাঞ্জামের মধ্যে থাকবেন, থাকলে থাকুন। বলেই হাঁটে ছেড়ে দিল সে। আত্মিকা হতবাক চেয়ে রইল তার দিকে। কথা হাতড়ালো, কিন্তু খুঁজে পেল না বলার মতো কিছু। তার মুখখানা মিয়ে গেল। মিনমিন করে বলল, আমাকে একটু বের করে দেন গেট থেকে। রায়ান নির্বাক চিত্রে বলল, কেন, আমার কি ঠেকা? সাথে সাথে তাসনুমা বলে উঠলো, ভাইয়া বিপদে পড়েছি, ঝগড়াঝাটি পরে করেন, এখন আমাদের একটু এই ঝামেলা থেকে বের করে দিন। রায়ান এবার কোনো কথা বলল না, শুধু হাঁটে চেপে ধরলো আত্মিকার। তারপর পা বাড়ালো গিটের দিকে। তাসনুমাকে একটা রিক্সায় আর একটা রিক্সাতে উঠলো, বললো আত্মিকাকে। চাপেন, আমি আত্মিকা কিছু না বলে চেপে বসলো। এখন তর্ক করবে না সে। এমনিতেই তোমাকে মারপিটে বুক কাঁপছে। রায়ান পাশে থাকলে ভয় করবে না। রিক্সায় বসতে বসতেই পকেট থেকে সিগারেট প্যাকেটটা বের করলো রায়ান। গলা জানা দিয়ে বলল, বেয়াদবি ক্ষমা। বলেই সিগারেট জ্বালানো সে। এমন নির্বিকার চিত্রে পুরো ঠোঁটের বাজে রেখে সুটান দিল। বস বস করে ছাড়লো সাদা দেওয়া। আত্মিকা পুরো কুঞ্চিত করলো, নাকের পাটা ফুলালো তার। হিনহিনে সরে আপনি আবার সিগারেট খাচ্ছেন? এমন তো কথা ছিল না। হ্যাঁ, আমার জীবনের সিগারেট প্রেমিকার সমতুল্য, একনিষ্ঠ বন্ধু। তবে হ্যাঁ, যদি আমার প্রেমিকা আমাকে সিগারেট ছেড়ে দিতে বলে, তাহলে আমি কোনো প্রশ্নবিহীন তা ছেড়ে দিব। কারণ আমার প্রেমিকার জন্য আমি সব করতে পারি, কিন্তু আপনি আমার প্রেমিকা নন। আর 5টা সাধারণ মেয়ের মতোই আপনি। সুতরাং আপনার কথা শুনতে ইচ্ছে হচ্ছে না। রায়ানের দায়সারা কথায় দাঁত দিয়ে ক্ষত বিক্ষত করলো ঠোঁট। রাগ হলো তার। বারসরে বলল, এত তাড়াতাড়ি উবে গেল ভালোবাসা? আত্মিকা প্রশ্নে গার কাত করে তাকালো রায়ান। মৃদু হাসলো, তারপর বলল, না, ভালোবাসা উবাইনি, এখনো সঙ্গোপনে সঞ্চিত রেখেছি, কিন্তু আমি সেটা প্রকাশ করব না। কারণ এই ভালোবাসাটা কেবল আমার নিজস্ব। তার দায়ভার আপনার উপর চাপানো অন্যায়। তার দিকে তাকিয়ে ফেলফেল করে চেয়ে রইল আত্মিকা। কথাগুলো যেন নদীর স্রোতের সাথে বেশি গেছে। সেই সাথে চিনচিনে ব্যথাটা তীব্র হলো। অহেতুক রাগ হলো, কষ্ট হলো, কিন্তু কারণ হাতরে শোনাতা ছাড়া কিছুই পেল না। পৃথুল আজ আশিয়াকে নিজে নিতে এসেছে কলেজে। সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা আছে। এমন ক্ষুদ্র ক্ষুদ্র সারপ্রাইজ তার বউ খুব ভালোবাসে। বিল্ডিং এর বাইরে দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই কানে ভেসে এলো পরিচিত, কেমন আছো পৃথুল? প্রাক্তন স্ত্রীর কণ্ঠটি কানে আসতে স্তব্ধ হয়ে গেল পা। হাজারো চিন্তার জোয়ার এলো মস্তিষ্ক জুড়ে। পিছন ফিরতেই সেই মুখশ্রী দেখা পেল, যাকে 4 বছর পূর্বে চোখে হারাতো। হৃদয়ে সঞ্চিত নানাবিধ অনুভূতিগুলো হামলা করলো মন এবং মস্তিষ্কের উপর। পৃথুল শান্ত নয়নে তাকিয়ে আছে। তার মুখ ভাব সায়নের শীতল দিঘির ন্যায় স্থির। চোখ গুটিয়ে নিপুণভাবে দেখলো সে তার প্রাক্তন স্ত্রীকে। শতরূপায় এগিয়ে এসে দাঁড়ালো ঠিক মুখোমুখি। মুখে হাসি রেখা এখনো অক্ষত। সে অনেক বদলে গিয়েছে। আগের মতো অপরূপটি নেই। সে দীর্ঘ কেশ এখন কেটে ফেলেছে। চোখে উঠেছে চশমা। মুখে মালিন্যের ছাপ কোথাও না কোথাও যেন ঠিকই দেখা যাচ্ছে। পৃথুল চুপ করে রইল। তাকে চোখ দেখে শতরূপা হাসি খানিকটা মলিন হলো। বিব্রত কণ্ঠে বলল, কথা বলবে না? বলার কথা খুঁজে পাচ্ছি না। শতরূপা দৃষ্টি নামালো, মাথা নুয়ে দিশরে শোধালো, আমাকে ক্ষমা করুনি তাই না? ক্ষমা করা বা না করার মতো আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই শতরূপা। যেদিন আমাকে এক রাত হাজতে কাটাতে হয়েছিল, আমার অভিযোগ, অভিমান, রাগ সব কর্পূরের মতো উবে গিয়েছিল। এখন তাদের রেশও আমি পাবো না। হ্যাঁ, তবে 4 বছর পর তোমাকে যে স্তম্ভিত হয়েছি মানতে হবে। পৃথুল আসলে
পিতুল শতরূপার কথার মাঝে বাধা দিল, হাত দিয়ে থামতে বলল। এখন পুরনো কাসুন্দি হেঁটো না, এসবে লাভ নেই। যা হবার সেটা হয়ে গেছে। এখন তোমার কোনো এক্সপ্লেনেশন আমাকে আমার সেই যন্ত্রণাময় দিনগুলো ভুলিয়ে দিবে না। সেই দিনগুলোতেই আমার প্রতিটা স্পন্দনে তুমি ছিলে। আমি তোমাতে নাস্তানা বোধছিলাম। কি লাভ হলো? বিনিময়ে আমি প্রতারণা ছাড়া কিচ্ছু পাইনি। ভালোবাসার হিসেবে আমার ঝুলিতে শূন্যতাই পেয়েছি। আর কি জিজ্ঞেস করছিলে? কেমন আছি? খুব ভালো আছি, কারণ আমার জংধরা জীর্ণ জীবনে কারো আগমন ঘটেছে, যে তার স্নিগ্ধতা দিয়ে সব ধুলাবালিকে সরিয়ে আমাকে সাজিয়েছে, আমাকে পূর্ণ করেছে। আলহামদুলিল্লাহ। অনেক। পিতুলের হাসি বিধ্বস্ত হলো। শতরূপা তার দিকে বিশ্বনয়নে চেয়ে রইল। ভেঙে চড়ে দেওয়া কত বিখ্যাত পিতুলটি আর নেই। আজ সত্যি সত্যি যেন সব হিসাব চুক্ত হলো, কিছুই পরিশেষ নেই। তবে বুকের ফাঁকা স্থানে আফসোসের মাত্রা বাড়ল। সে মরিচিকা টানে নিখুঁত হৃদয়টিকে পায়ে ঠেলেছিল। সে ভুলের জন্য কেবল আফসোসই পরিশিষ্ট থাকে। পিতুল এগিয়ে যেতেই দেখলো আরশিয়া সিঁড়িতে দাঁড়িয়ে আছে। সে শতরূপার সাথে পিতুলের কথা বলতে দেখেছে, কিন্তু এগিয়ে যাওয়ার সাহস হয়নি। কিছু সময় অতি জঘন্য অতীতটাকেও পাতা উল্টে দেখতে হয়। বলা তো যায় না কখন কি সামনে আসে। আরশিয়ার কাছে দাঁড়াতেই পিতুল মৃদু হেসে বলল, শিক্ষিকা মহোদয়াকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি ঠিক আছেন? কেন বলুন তো? অতীতের মুখোমুখি হওয়া কঠিন, সবাই পারে না। আর অতীত যদি অনুভূতিপ্রবণ তবে তো। আরশিয়া কথাটা শেষ করার পূর্বে পিতুল তাকে বাহু বন্ধনে আবদ্ধ করলো। তুতির ঠেকানো আরশিয়ার কাঁধে খুব সত্য আলিঙ্গনে আগলে বলল, শিক্ষিকা মহোদয়া, আপনি যে প্রতিনিয়ত আমাকে নিজের প্রতি প্রবলভাবে আকৃষ্ট করছেন, এটা কিন্তু অন্যায়। আমি মানুষের চিন্তা চেতনা হারিয়ে রোমিও টাইপ হয়ে যাচ্ছি। আরশিয়া খেয়াল করলো প্রতিটি চোখ তাদের দেখছে, ফলে লজ্জায় লাল হয়ে উঠল সে। পিতুলকে খুব কষ্ট ছাড়লো, খানিকটা রুষ্ট সরে বলল, আশপাশটা দেখবেন তো সাংবাদিক, লাজ লজ্জা বলেও তো। আমার দোষ নেই, দোষটি আপনার। মানলাম আমার দোষ, এবার ছাড়ুন। বলে পিতুলের বাহুবন্ধন ছাড়লো। পিতুল তখন তার হাতটি শক্ত করে ধরেই হাঁটা শুরু করলো। আরশিয়া হতবাক বউয়ের সাথে শান্তিতে প্রেম করতে চাই। আরশিয়া লজ্জায় মাথা নুয়ে ফেললো। কে জানতো অল্প কথা সাংবাদিকটি অন্তর থেকে কঠিন প্রেমিক পুরুষ হবে। ভার্সিটিময় নতুন কথা ছাড়ালো। রায়ান এবং আত্মীয়ার ছাড়াছাড়ি বিশাল এক ঢেউ তুলল, যেন উৎসাহী জনগণের মাঝে। বিশেষ করে মনফেকো ইসমাইল ভাইয়ের তো চিন্তার শেষ নেই। আত্মিকার মতো মেয়ে কেন রায়ানের মতো ছেলের সাথে ঝামেলা করেছে, এটাই যেন তার চিন্তার এক এবং অন্যতম কারণ। বিভিন্ন হিসেব এবং থিওরি আবিষ্কার করেছে, কিন্তু বামপক্ষ ডানপক্ষ যেন মিলছে না। তাই আজ বাগে পেয়ে উনি একেবারে জানাই করে বসলেন আত্মিকা। আচ্ছা, তোমাদের ঝগড়ার কারণটি কি? এত বড় সিদ্ধান্ত নিলে নিশ্চয় বিশাল কারণ। ইসলাম ভাইয়ের মুখ বেশ কঠিন। তার দৃঢ় কৌতূহল এবং সিরিয়াস ভাবখানা বিপাকে ফেলল আত্মিকাকে। ইনিয়ে বিনি ভাইয়া আমাদের আর কি যাচ্ছিল না। কথাটা শুনে ইসমাইল ভাইয়ের বিশ্বাস হলো না, উল্টো জোড়া গলায় বললেন, কি বলছো? যাচ্ছিল না? মাত্র 5-6 মাসে যাচ্ছিল না? তকমাটি কি খাটে? দেখ, তোমাদের পার্সোনাল ব্যাপারে আমার নাক গলানো উচিত নয়, কিন্তু রায়ানকে আমি চিনি। ছেলেটিকে যেমন মনে হয় সে তেমন নয়। ও যে তোমাকে ভালোবাসে তাতে তো তোমার সন্দেহ নেই, তাহলে সমস্যা কি? ভালোবাসা একপাক্ষিক হয় না, উভয় দিক থেকেই সেটা হওয়া উচিত। তুমি বলছো তুমি তাকে ভালোবাসো না? আত্মিকা চুপ করে এলো, কারণ উত্তরটি তার নিজেরও অজানা। ভালোবাসার অদ্ভুত প্রহালিকায় সে খেয়ে হারিয়ে ফেলেছে। শুধু এতটুকু বুঝতে পেরেছে, এই রায়ান নামক মানুষটি তাকে অদৃশ্য মায়াজালে তাকে আবদ্ধ করেছে। শান্ত নিবৃত্ত জীবনটির মাঝে এমন ঝড় তুলেছে যে আত্মিকা নিজেও দিশাহীন যাত্রীর
মতো পথ খুঁজে বেড়াচ্ছে। আত্মিকাকে চুপ থাকতে দেখে ইসমাইল ভাই মৃদু হাসলেন, দিশরে বললেন, তুমি ওকে ভালো না বাসলে আজ তোমার মুখখানা এত মলিন থাকতো না। এই দূরত্ব তুমিও সইতে পারছো না। আচ্ছা বলো তো, ভালো না বাসলে কেউ খড়খড়ে রোদে অপেক্ষা করতে পারে? ভালো না বাসলে কারোর প্রতি অহেতুক চিন্তা করতে পারে? ভালো না বাসলে কারো বিরহে ঘুম বিসর্জন দিতে পারে? তুমি গত রাতেও ঘুমাওনি, তোমার চোখ সাক্ষী দিচ্ছে। তাই তুমি রায়ানকে ভালোবাসো না কথাটি মিথ্যে। একেবারে ইংরেজিতে যাকে বলে হোয়াইটলি, তোমরা দুজন একেবারে মেড ফর ইজ আদার। অহেতুক কারণে নিজেদের মাঝে দেওয়াল তুলনা। আত্মিকা নিশ্চুপ চেয়ে রইল, মন ফেকু ইসমাইল ভাইয়ের দিকে। মানুষটিকে আজ ততটা বিরক্তি লাগছে না, বরঞ্চ মনে হচ্ছে মানুষটি আসলে প্রেম ভালোবাসা সম্পর্কে কিছু হলেও জানে। আর তার এই বিশাল জ্ঞান যে আত্মিকাকে আবারও দ্বিধা জর্জরিত করে ফেললো, সেটা এই অবুদ্ধিমান মানবটি বুঝলো না। ঠিক আত্মিকা নির্বিশেষভাবে আকাশ পাতাল ভাবছিল, তখনই কোথা থেকে একটি ইটের ভাঙা অংশ এসে লাগলো আত্মিকার খুঁড়ে। আহ করে ছুটে আর্তনাদ করে উঠলো আত্মিকা। প্রবল বেগে আশায় চামড়া চিরে গোল গোল করে পড়লো রক্ত। ঘটনায় আস্মিকতায় ইসমাইল থমকে গেল, তাড়াতাড়ি ধরলো সে আত্মিকাকে। গত সপ্তাহে গ্যারাজটির অন্ত হয়ে গিয়েছে, তবে আজকে কেন এমন কাণ্ড? দৃষ্টি এদিক ওদিক ফিরতেই মানুষটিকে নজরে পড়ল। হাঁক দিল জুড়ে, এই সোহান, সোহান, পালাবি না। সোহান দাঁড়ালো না, সে তার কাজসিদ্ধি করেই পলায়ন করেছে। এই আত্মিকার খুনি দিয়ে চেঁচে রক্ত পড়ছে। ইসমাইল দ্রুত ব্যান্ডে উঠতে বলল, মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার প্রয়োজন। খুনিয়ে সফেস ব্যান্ডেজ, আত্মিকার মুখে ভিত্তির ছাপ, এমন কিছু ভেবে কখনো চিন্তা করেনি। এদিকে ইসমাইলের কপালে বলিরেখার ভাঁজ। পারভেজ ছুটে এলো মেডিকেল সেন্টারে। রায়ান আসেনি। পারভেজ আসতেই ইসমাইল দিশরে চিন্তিত স্বরে বলল, আচ্ছা, সোহানের সাথে কিছু হয়েছে কি? কেন বলুন তো ইসমাইল ভাই? আমি সোহানকে দেখেছি। পারভেজ খুব আস্তে কিছু ইসমাইল ভাইকে বলল, যা আত্মিকার কর্ণখোর অব্দি এলো না। আত্মিকার চোখ তখন খুঁজছিল সেই সৌম্য পুরুষটিকে। তখনই ইসমাইল ভাই বলে উঠল, চলো আত্মিকা, তোমাকে বাসায় পৌঁছে দেই। না না ভাই, আমি কি বলো, এই অবস্থায় একা যাবে নাকি? ইসমাইল ভাই মোটেই রাজি হলেন না। অবশেষে উপায়ন্ত না পেয়ে তার সাথেই বাড়িতে যেতে হলো। রায়ান এলো না। মানুষটি সেই হৃদয় নিরানো ভালোবাসার দর্শন বুঝি আর হবে না। নিস্তব্ধ করে প্রতিটি কোণ আলোকিত হচ্ছে। মোবাইল ফোনের কর্কশ ধ্বনিতে পেন কিলারের প্রভাবে দৃঢ় ঘুমের মগ্ন ছিল আত্মিকা। রিংটনের আলোড়নে তরফরে উঠল সে। হাতে তাড়াতাড়ি ফোনটি হাতে নিল, রিসিভ করে কাপা সরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্তিকা, তুই এখন হ্যাঁ, পেন কিলার খেয়েছিলাম তো। এখানে মহাকাণ্ড ঘটেছে। রায়হান ভাই তো মারামারি করছে, এখন হাসপাতালে ভর্তি। তাসনুবার আতঙ্কিত স্বর কানে আসতেই বুকে কামড় পড়লো আত্মিকার। ঘুম উবড়ে গেল। আমাবস্যা গনিয়ে এলো উপস্থিত মুহূর্তেই। মস্তিষ্ক ঘুমের প্রতারণায় নিষ্ক্রিয় ছিলই, আরো বেশি যেন প্রচুর হয়ে গেল। মানে মানে মনে বলার সময় নেই। তুই যদি তাকে দেখতে চাস, ইব্রিসিনাতে চলে আয়। বলি খট করে ফোন কেটে দিল তাসনুবা। আত্মিকা বিমূর দৃষ্টিতে চেয়ে ওয়ালের স্ক্রিনের দিকে। আয়ান মানুষটি বহির্জগতে খুব সুশীল সুসজ্জিত মানুষ। নিজের ইমেজ নামক জিনিসটি সে বেশ সচেতন। ফলে কি এমন ঘটেছে যে নিজের এই ইমেজটাকেও কাদা পানি দিয়ে লেপে দিতে সে দ্বিধাবোধ করেনি। আত্মিকা মতো উঠে দাঁড়ালো, আর চলতে চাইছে না। মাথাটা হালকা গড়ে উঠলো, কিন্তু থেমে রইল না আত্মিকা। তাকে যেতে হবে। মুখটা অসহনীয় বাতাসের ঝুঁকে কাবু হয়ে আছে। রায়হানকে একবার না দেখলে যে স্বস্তি পাবে না। হাসপাতালে এসে চোখের চোখ গাছ হলো আত্মিকা। এখানে মোটামুটি পঙ্গপালের আবির্ভাব ঘটেছে যেন। অসহায়ের জন্য ওটা কয়েক কেবিন বুক করা হয়েছে। কয়েকটি কেবিনে সোহানকে, অর্থাৎ যার সাথে মারপিট করেছিল
মহাশয় তাকে স্যালাইন লাগিয়ে শুয়ে রাখা হয়েছে, আর নাক ভেঙে দিয়েছে। আর মহাশয়ের কথা আর না বললেই নয়, আর ঠোঁট ফেটে গিয়েছে। ডান হাতে সফেদ ব্যান্ডেজ, সেই হাতেই আপেল নিয়ে আয়েশ করে খাচ্ছে সে। তার মাঝে খুব একটা ভাব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। মনে হচ্ছে এটা তো রোজকার ব্যাপার। ইসমাইল তার পাশে বসে আছে, তার মুখে চিন্তার রেশও নেই। হাসনোবা বেশ আয়েশ করে কফি খাচ্ছে আর হাসতে হাসতে ঘরে ঘরে। কেমন হাসির কথা! অথচ মেয়েটি যেভাবে ফোনে কথা বলছে, থেকে মনে হয়েছিল না জানি কি মারাত্মক কিছু ঘটেছে। কেবিনে প্রবেশ করতেই আশ্চর্যজনক ভাবে সবাই বেরিয়ে। ইসমাইল ভাই বের হতে হতে চিন্তিত স্বরে বললেন, এবার নিজের জিনিস বুঝে নাও। আমরা ওর সাথে পারছি না, সে কোনো ঔষধ খাচ্ছে না, এবার তুমি সামলাও। আত্মিকা অবাক নয়নে চাইল। একটু আগেও লোকটি নিশ্চিন্তে বসেছিল, মুহূর্তে তার ভাবমূর্তি বদলে গেল। যা পারেও আত্মিকা সরাসরি দাঁড়ালো রায়ানের সামনে। রায়ান আপেল খাওয়া থামালো না, তবে চোখ তুলে আত্মিকাকেও দেখতে ভুল করলো না। শুধু দৃষ্টি দিয়ে দেখলো তার মনোহরণীকে। চুল কোনো মতে কপালে পাশ থেকে কিছু চুল বেরিয়ে আছে, পায়ে বাসা স্লিপার, পায়জামাটাও তড়িঘড়ি উল্টো পড়েছে। রায়ানের ঠোঁট চিরে প্রশান্তির হাসি রাখা উদিত হলো, যা দৃষ্টি এড়লো না আত্মিকার। প্রথমত সরে বলল, আপনি মারপিট? আত্মিকার প্রশ্নে চোখ তুলে তাকালো রায়ান, দৃষ্টিতে নির্লিপ্ততা। খুব দায়সারাভাবে উত্তর দিল, না। তাহলে ওই পাশের কেবিনের ছেলেটির নাক ভাঙা কেন? প্রতিরণল কণ্ঠে দাঁড়া বাড়ালো। আত্মিকা লাল ঠোঁটের দিকে একবার রায়ান চাইলো, কিন্তু তার নির্লিপ্ততা কমলো না, বরং সাদা বালিশে পিঠ লাগিয়ে। ওর নাকটা খুব উঁচু, তাই শখ হয়েছিল ওর নাক দিয়ে ভার্সিটি চত্বর পরিষ্কার করার, তাই ভেঙে গেছে হয়তো। এবার যেন সীমানা অতিক্রম করলো ক্রোধের। একেবারে সম্মুখে দাঁড়ালো আত্মিকার, কণ্ঠে ফুলকারি দিয়ে বিরক্তি। মস্করা কর। আপনার সাথে কি আমার মশকরার সম্পর্ক? তাহলে আমি যা জানতে চাইছি সেটার উত্তর দিচ্ছেন না কেন? কি জানতে চাই? আত্মিকা অধৈর্য স্বরে বলল, আপনি অহেতুক ছেলেটি। আমি রায়ান অহেতুক কোনো কাজ করে না। কাউকে মারা অহেতুক নয়। সে আমার ভালোবাসার মানুষটিকে আঘাত করবে আর আমি মুখে আঙুল দিয়ে বসে থাকবো? শুনুন আত্মিকা, আমি এত ভালো মানুষ নই। আমি যেচে কাউকে কিছু না বললেও কেউ আমার ক্ষতি করতে চাইলে আমি ছেড়ে কথা বলি না। সোহানের সাথে আমার ঝামেলা, সে আপনাকে আক্রমণ কেন করলো? আপনাকে আক্রমণ না করলে তো আমি কিছুই বলতাম না। রায়নের কণ্ঠে জড়তা নেই। আত্মিকা বিমর্ণনে তাকিয়ে আছে। কোথাও শিউলি ফুটেছে বুঝি? এত শান্তি লাগছে কেন? তবুও জড়ানো। আপনি আর এমন কিছু করবেন না। কথা দিতে পার? কেন? কেন কথা দিতে পারবেন না? আমাকে মানুষ মনে হচ্ছে না? আত্মিকার কণ্ঠে রোষের পর যে অভিমানের জোয়ারা উঠলো। সে এগিয়ে এলো আরেকটু কাছে। রায়ান আত্মিকার কণ্ঠে চমকালো, কিন্তু সে কিছু বলার পূর্বেই আত্মিকা তার কলা চেপে ধরলো, ধরা গলায় বলল, আপনি কি ভাবছেন আমার জন্য মারপিট করে হিরো হয়ে গেছেন? আমি বাহবা জানাবো আপনাকে? আপনাকে মাথায় তুলে নাচবো? আগে না, আমার মারপিট ভালো লাগে না। আপনি জানেন খবরটা শোনা মাত্র আমার অবস্থা কি ছিল? যে আমি এত শুচিবাই, এই কাদা মাটিতে হাঁটতে অস্বস্তি লাগে, সেই আমি স্লিপার পরে চলে এসেছি, তাও বাথরুমের স্লিপার। আমি ভুলে গিয়েছিলাম তখন নিজের কথা। আপনার কোনো ধারণা আছে আমার উপর কি যাচ্ছিল? যদি এমনই করা ছিল তাহলে কেন এসেছেন আমার জীবনে? কেন আমার অভ্যাসে পরিণত হলেন? কেন বলুন? আত্মিকার চোখ ছলছল করছে, কণ্ঠ জড়িয়ে আসছে। রায়নের ঠোঁটে দুবদ্ধ হাসি। সে কিছু না বলেই শক্ত বাঁধনে জড়িয়ে নিল আত্মিকাকে। আত্মিকার মাথাটা সুটাম বুকে চেপে আলতো হাত বোলালো তার ঘনকে এসে। আত্মিকা থামলো না, অভিযোগের পুটলি খুলল সে। বুকে কিলিতি দিতে বলল, আপনার সাথে জড়ানোই আমার ভুল ছিল। আপনি আমার কথা কখনোই চিন্তা করেন না। আমার বুক এখনো কাঁপছে। যদি আপনার কিছু হয়ে যেত, কথাটা চিন্তা করলে আমার হাত পা জমে যাচ্ছে। অথচ আপনি আপেল খাচ্ছেন। কি উল্লাস হৃদয়! এই আপনার ভালোবাসা? আমার ভালোবাসার পরীক্ষা নিবেন না আত্মিকা। আপনার প্রশ্ন। রায়ানের কথাটা শুনে মাথা তুললো আত্মিকা, দিশরে বলল, তাহলে এমন আর কখনো করবেন না, কথা দিন। কথা দিলে সেটা ভেঙে যাবে আত্মিকা। সেই কথা কেন নিতে চাইছেন? বেশ, কখনো যদি আপনি
বা আমার পরিবারের কেউ ঝামেলায় না পড়ে আমি মারপিট করব না, কথা দিয়েছি। এবার আপনি একটা প্রশ্নের উত্তর দিন তো, আমার জন্য এত অস্থির কেন হয়েছিলেন? আমাকে তো আপনি ভালোবাসেন না, তাহলে এতটা আবেগপ্রবণ কেন হলেন আজ? যদি বলি আমি ভুল ছিলাম, কোহেলিকায় চিন্তা দৃষ্টি ঝাপসা হয়ে গেছিল, মেনে নেবেন? আত্মিকার কথা রায়ান হাসলো, স্বচ্ছ নিখুঁত হাসি। তার কপালে অবিন্যস্ত চুলগুলো কানে গুজে বলল, আপনি যা বলবেন আমি মেনে নিব। যদি বলি ভালোবাসি? টিকা উত্তরে প্রতিজ্ঞা করলো। রায়ানের গাঢ় নয়নে নিজের প্রতিচ্ছবি দেখছে সে। প্রতিভা চুপ করে গেলে অস্থিরতা বাড়ে। রায়ানও চুপ, আর চুপ কথা পড়ার চেষ্টা করলো আত্মিকা, কিন্তু ততটা প্রতীক্ষা করলো না রায়ান। কোমরে শক্ত করে ধরে উঁচু করে তুললো আত্মিকাকে। আত্মিকা তার এমন কাজে চোখ বড় বড় করে চাইল, সে বিষয়কে বাইরে দিয়ে একটি সাংঘাতিক কাজ। যখন পুরুষলি এক জোড়া ঠোঁটের ভাঁজে খাবি খেলো আর পাতলা অদর, কিন্তু ততটা প্রতীক্ষা করলো না রায়ান। কোমর শক্ত করে ধরে উঁচু করে তুললো আত্মিকাকে। আত্মিকা তার এমন কাজে চোখ বড় বড় করে চাইলো, সে বিষয়কে বাইরে দিয়ে আরো একটি সাংঘাতিক কাজ। যখন পুরুষালী এক জোড়া ঠোঁটের বাজে খাবি খেলো তার পাতলা অদর, উত্তপ্ত ঠোঁট জোড়া শুষে নিতে চাইলো প্রতীক্ষে। সেই সময়ে যন্ত্রণাগুলো কি নিদারুণ সেই আকাঙ্ক্ষা, কি প্রগাঢ় সেই স্পর্শ, অথবা আত্মিকার স্পন্দন সকল ধরায়া ঘুরিয়ে দিল। বুক কাঁপছে, হাত পা অবশ হয়ে এলো। তৃষিত হৃদয়ে তৃপ্তি মিটেছে, উন্মুক্ত হলো পাতলা অদর জোড়া। তাকে শূন্য থেকে মাটিতে নামালো রায়হান। দয়া পুরুষের চোখে মুগ্ধতা, ঠোঁট চিরে উদিত হয়েছে মনে মুগ্ধকর হাসি। আত্মিকা নিজেকে তটস্থ করতে সময় লাগলো। তটস্থ সরে বলল, এই কি হলো? আত্মিকার বিমূঢ় প্রশ্নে রায়ান কেবলই হাসলো, মিহিস্বরে প্রগাঢ় উল্লাস। সামান্য অসভ্যতা, রাগ করলেন? আমি ক্ষমা চাইব না। বহু কাঙ্ক্ষিত স্বাদ পূরণ হলে মানুষ পাগল হয়ে যায়, আমিও হয়তো পাগল হয়ে গেছি। আর পাগলে কি না। কি যুক্তি? আত্মিকার পলক পড়লো না। নিষ্পলক চোখে মানুষটির উচ্ছ্বাসিত মুখশ্রীর দিকে চেয়ে রইল। কি উজ্জ্বল লাগছে, কলিজাটা কালচিটা পড়া, পুরো ঠোঁট জোড়ার সদা পান করেছে সে। ভাবতেই শির দ্বারা বেয়ে নেমে এলো উষ্ণ রক্তস্রোত, হৃদয়টা পিঞ্জিরায় ভেঙে পার হয়ে এলো বুঝি। লজ্জা নেত্রপল্লব ঝুঁকে এলো। আত্মকেন্দ্রিক মেয়েটার জীবনে কেন্দ্রবিন্দু পাল্টেছে। অবশেষে বড় বোনের আখ্যায়িত শক্ত খড়খড়ে টোস্ট বিস্কুট রায়ান নামক মিষ্টি চায়ে একটু একটু নয়, সম্পূর্ণ গলে গেছে। ভাবা যায়? রায়ান আলতো হাতে তার গালজোড়া ছুলো, প্রগাঢ় ছড়ে বলল, আমার অসভ্যতায় লজ্জা পেলেন বেআইন? আপনার লজ্জায় রাঙা মুখশ্রী দেখে অসভ্যতার মাত্রাটা আরেকটু বাড়াতে ইচ্ছে করছে। মানে? বিস্ফোরিত চোখে তাকালো আত্মিকা। রায়ানের ঠোঁটে দুষ্ট হাসি, আত্মিকা মুখে তখনও রাজ্যের কৌতূহল, সামান্য ভীতি আর আকাশ। রায়ান কানের কাছে মুখখানে এনে খুব আস্তে বলল, আপনাকে তুমি বলার অসভ্যতাটা আজ থেকে শুরু করতে। তুমি সম্বোধনটি শুনতেই এক অদ্ভুত শিহরণ জাগলো। এই শিহরণের অনুভূতি অচেনা তার। রায়ানের মুখে তুমিটুকু এতটা মায়াবী লাগছে কেন? কেন মনে হচ্ছে এই অনুভূতি থেকে সুন্দর অনুভূতি হয়তো আরো কিছু হতে পারে না? আত্মিকা টের পেল, কিছুদিন পূর্বেও বিরক্তির সারিতে রাখা মানুষটি আজ তার প্রিয় এর তালিকায় একজন। কখনো প্রেম করতে না চাওয়া মানুষটি আজ তার প্রেমের বিপরীতে গা ভাসিয়ে তেও অবাক লাগছে আত্মিকা। প্রেম কি এমনই? নিঃশব্দে হাসলো আত্মিকা, মৃদুস্বরে বলল, আপনি কি জানেন আপনি একটা পাগল? জানি। আর এই পাগলের পাল্লায় পড়েছ থেকে পালানোর সুযোগ আছে কি? পালানোর ইচ্ছে জাগছে বুঝি? সেই সুযোগ নেই। একবার ছাড় দিয়েছি মানে বারবার দিব, এটা তোমার ভুল। এখন সম্পর্কটি মেকি নেই, এখন তুমি আমার সত্যি সত্যি প্রেমিক। তুমি শব্দটি কি সবসময় এমনই মিষ্টি ছিল, নাকি রায়ানের কণ্ঠে তার মিষ্টতা বৃদ্ধি পেয়েছে? বুঝতে পারলো না আত্মিকা, তবে ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। পৃথুল দাঁড়িয়ে আছে বারান্দায়, তার চোখে বৃষ্টি স্নাত মৃদু হাওয়ায় দুলমল্লমান নীল অপরাজিতার দিকে। মা কখনো অপরাজিতা লাগান না, তার কাছে ফুলটি হয়তো মনে হয় শুধু গাদাখানেক পাতা আর পাতা, তার মাঝে উকি দেওয়া স্বল্প পরিসরে নীল রং কার ভালো লাগে? কিন্তু এই স্বল্প নীল রঙের জন্য মরিয়া তার প্রিয় মানুষটি। সে নিজেই অপরাজিতা গাছ লাগিয়েছে পৃথুল। বারান্দা রেলিং এ লেপ্টে সাপের মতো বেড়ে চলেছে অপরাজিতা গাছ। ফুল হয়েছে বেশ,
রেকর্ড ব্রেকিং শস্যা শেষে স্নাতপাতাগুলো বেশি সবুজ লাগছে যেন। এমন সময় আগমন ঘটল আসিয়া, হাতে চায়ের ট্রে, দুটো কাপে দুজনের জন্য চা। চায়ের কাপ এগিয়ে দিল পৃথুল, অবাক কণ্ঠে বলল, চা কেন? আমি তো চা খাই না। জানি আজ কফি শেষ হয়ে গেছে। কোহিনুর কফি আছে, কিন্তু আজ আপনি চাই খাবেন। আরশিয়ার কথায় বেশ অবাক হলো পৃথুল। আরশিয়া কখনো তাকে জোর করে না, তবে আজ কেন? আরশিয়া এবার থমথমে স্বরে শুধালো, আপনি কি ভুলে গেছেন সাংবাদিক? আজকে আরশিয়ার হতভম্ব স্বরে কিছু বিচলিত হলো পৃথুল। আজ কি তার সত্যি মনে নেই? তাদের অ্যানিভার্সারি চলে গিয়েছে গত মাসে। আজ আরশিয়ার জন্মদিনও নয়। তাহলে আজ কি? বিয়ে 1 বছর পরও আরশিয়ার চুপ কথাগুলো পড়ে উঠতে পারে না পৃথুল। আরশিয়াও তাকে বিভিন্ন পরীক্ষায় ফেলে। পৃথুল বেশ অনুতাপ আমি সত্যিই জানি না আরশিয়া, আজ কি? জানা লাগবে না। বলেই অভিমানী চায়ের ট্রেটা ধপ করে বারান্দায় ছোট টেবিলে রেখে দিল। প্রস্থান করলো সে নিজ ঘরে। এদিকে মস্তিষ্কের প্রতিটি নিউরন ব্যস্ত হয়ে উঠল, উত্তেজিত হলো উত্তর খোয়ার। এমন সময় আগমন করলো রায়ানের। তাকে বেশ কুণ্ঠিত দেখলো। পৃথুল কিছু জিজ্ঞেস করার পূর্বেই সে বলল, আমার তোর সাহায্যের প্রয়োজন ভাই। পৃথুলের দৃষ্টি শুরু হলো, কণ্ঠে গাম্ভীর্যের ছলকানি অটুট রেখে শোধালো, কি হয়েছে? আজকে আত্মিকা আমাকে তাদের বাসায় ডেকেছে ওর আব্বার সাথে কথা বলার জন্য। রায়ানের কপালে প্রগাঢ় ভাঁজের কারণ এবার স্পষ্ট হলো। পৃথুলের আত্মিকার আরশিয়ার বাবা অর্থাৎ পৃথুলের একমাত্র শ্বশুর হাসান সাহেব। সে এই 2 বছরে যতটুকু চিনেছে সে অনুযায়ী মানুষটি সম্পর্কে এক শব্দে বিবরণ দিতে বলা হলে সে বলবে উনি গাওড়া, প্রচন্ড জেদি এবং একগুঁয়ে। এখনো পৃথুলে মনে আছে তার বিয়ের সময়ের কাণ্ড। আরশিয়া যদি না চাইতো তবে কখনো আরশিয়ার সাথে বিয়েটা হতো না। অবশ্য সেজন্য আরশিয়াকেও শাস্তি দিতে সে ভুলেনি, টানা 1 মাস কথা বলেনি। পৃথুলের এখনো মনে আছে সেদিনের কথা, যেদিন তাকে প্রথম জামাতা হিসেবে মেনে নিয়েছিল, আলাদা করে ডেকে নিয়ে গিয়েছিল তার ঘরে। পৃথুল ভিতর মনে তার সামনে গিয়েছিল। হাসান সাহেব তাকে বসতে বলেন। পৃথুল বসতেই বিনা ভনিতায় বললেন, তুমি নিশ্চয়ই জানো আরশিয়া, আত্মিকা এবং আনহা জি এও জানো আমার কাছে আমার মেয়েরা এক একটি হিরে। জি বাংলাদেশে একটা কুৎসিত প্রথা আছে, মেয়েদের বিয়েকে তারা ভাবে সবচেয়ে বড় কাজ, আর একবার বিয়ে হয়ে গেলে তাদের সম্পূর্ণ দায়িত্ব গা থেকে ঝেড়ে ফেলে। আমি কিন্তু এমন পিতা নই। আমার কাছে আমার মেয়ে মৃত্যুর আগ অব্দি আমার মেয়ে, মানে তার সুখ দুঃখের সবকিছুর দায় আমার। কালে ভদ্রে হ্যালো হাই করার ইচ্ছে আমার নেই। আমার কাছে তার হাস্যজ্জ্বল মুখটা বেশি প্রাধান্য পাবে। তাই তোমাকে একটা কথা বলে রাখি, আরশিয়াকে সুখে রাখবে। তার চোখে যদি তোমার কারণে অশ্রু আসে তাহলে আমি তোমার থেকে হিসেবটা বুঝে নিব। তাও লোকটি শান্ত গলায় কথাগুলো বলছিল, কিন্তু পৃথুলের কাছে মনে হচ্ছিল কেউ তার দিকে বন্দুক তাক করেছে। এদিক ওদিক হলেই ফায়ার। সেদিনের পর থেকে তার ভালো করে ধারণা হয়ে গেছে নিজ শ্বশুর সম্পর্কে। এই কারণে যখন জেনেছিল রায়ান আত্মিকাকে ভালোবাসে সে ভয় পাচ্ছিল। পৃথুল নিশ্চিন্ত স্বরে বলল, এই প্রস্তাবটি আসার হেতু কি? উনি কি জেনে গিয়েছে তুই তার মেয়েকে পছন্দ? আসলে একটা আমতামতা করে কথাটা বলল রায়ান। কাণ্ডের বিবরণ দিতে যে মুখখানা আরো পাংশুটে বর্ণনা ধারণ করলো। কিছুদিন পূর্বের কথা, রায়ান পড়াশোনা প্রায় শেষ দিকে, শুধু থিসিটার ডিফেন্সটুকু বাকি। সেই সাথে তার একটি ছোটখাটো কোম্পানিতে চাকরি হয়ে গেছে, বেতনও খুব খারাপ নয়। সেই খুশিতে আত্মহারা হয়ে সে একটা মারাত্মক কাজ করতে গিয়েছিল। মনস্থির করেছে আত্মিকাকে সে বিয়ের জন্য তাই সাংঘাতিক অবশেষ 7টি চিন্তা দিতে ভাসিয়ে শেষমেশ একটি অভিনব পদ্ধতি বেছে নিয়েছে। শুধু অপেক্ষায় রইল আত্মিকার আগমনে। বিকালের শেষ লগ্ন, এক আকাশে নীলচে রং আর মুঠো বড় সোনালী কিরণ একাকার হয়ে আছে পুরো বট গাছটির নিচে। অপেক্ষারত আত্মিকা, যে মানুষটি জড়িত লাভ সেই মানুষটি আসেনি। প্রতীক্ষা প্রহর গণ হলো, দর্জির বাঁধন। ঠিক তখনই আগমন ঘটলো মানুষটি। হাঁপাতে হাঁপাতে এলো সে, শার্ট ঘামে ভিজে গেছে। আত্মিকার সামনে দাঁড়াতেই অনুনয় করতে করতে, সরি দেরি হয়ে গেল, অনেক সময় অপেক্ষা করালাম তাই না? সেটা বাদ দাও, কোথায় ছিলে এত সময়? আত্মিকার আপনিটি এই কয়েকদিনে তুমিতে পরিণত হয়েছে। শুধু তুমি বললে ভুল
বেশ আন্তরিক তুমি। রায়ান মুস্কি আসলো, এগিয়ে দিল একটি ম্যাগাজিন, ভার্সিটির পার্সোনাল ম্যাগাজিন। প্রতি বছর এটা বের হয়। এখানে ভার্সিটির বাৎসরিক উন্নয়নের সকল বর্ণনা থাকে। শুধু তাই নয়, ভার্সিটি থেকে তৃতীয় ছাত্রদের সম্মাননা দেওয়া হয়, আর যারা সদ্য বিদায় নেবে তাদের থেকে 2-1 বাণী নিয়ে ছাপানো হয়। রায়ানও তার মাঝে একজন। কলেজের সকল সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালক এবং ক্লাবের জেনারেল সেক্রেটারি হিসেবে তার ইন্টারভিউটা ঘটা করে নেওয়া হয়েছে। সেই ইন্টারভিউর একটি পাতা বের করে এগিয়ে দিল। খানিকটা ভয়, আনন্দ, উচ্ছ্বাসের সংমিশ্রণে বলল, পড়ো। পাতাটিতে চোখ বুঝতেই রায়ানের বিসি হাত থেকে সার্টিফিকেট নেওয়া হাস্যজ্জ্বল ছবিটি নজরে আসলো। আত্মিকা পাতলা ঠোঁট নিখুঁত হাসি ফুটে উঠলো। তোমার ইন্টারভিউ না, আমার খালাতো ভাইয়ের অবশ্যই আমার ইন্টারভিউ ছেপেছে, এটার জন্যই লেট হচ্ছিল। তুই পড়ো না, দেখো না কেমন হয়। আত্মিকা যেনা ম্যাগাজিনটি হাতে নেবেন অমনি কোথা থেকে এক উৎসাহী জনগণের আগমন ঘটলো। তাদের মধ্যে ইসমাইল ভাই তো আছে, সাথে পারভেজ, নাসনু ভাই এবং মোটামুটি আত্মিকা এবং রায়ানের পরিচিত সকলেই আছে। ইসমাইল ভাই এসে পিঠে চাপড় বসালো রায়ানের পিঠে। আটকে উঠল সে। লোকটি ঠিকই তাদের দুজনকে খুঁজে এলো, অথচ রায়ানের পরিকল্পনা ছিল এই পঙ্গপাল থেকে বিরত থেকে কিছু একটা করবে, কিন্তু হলো না। ঠিকই সবাই চলে এলো। এদিকে রায়ানের মুখখানা চুপসে গেল। আমতামতা করে বলল, তোমরা এখানে? আর কি করার, তোকে যে মতিনের টঙ্গে ডাকলাম পাত্তা দিলি না, এই আমরাই চলে এলাম। এসে দেখি রোমিও জুলিয়েট প্রেমে মগ্ন। শোনো, প্রেম করার সময় অনেক আছে, ডিফেন্স যে যার জায়গায়, তাই তোমায় আমরা এখন চাচ্ছি না। চলো ট্রিট দিবেন, চাকরি পেয়েছো, একটা ট্রিট প্রাপ্ত। ইসমাইল ভাইয়ের কথায় বিপাকে পড়লো রায়ান। তাদের বাগানোর কোনো বুদ্ধিও খেলছে না মাথায়। উপর থেকে তার প্রেমিকা এক কাঠি উপরে কাজ করলো। উৎসাহী জনতা আরো উস্কে দিয়ে বলল, ইসমাইল ভাই, আমরা প্রেম করছিলাম না, আসলে রায়ানের ভার্সিটির ম্যাগাজিনে ইন্টারভিউ ছেপেছি, ওইটাই পড়ছিলাম, দেখুন। বলে ম্যাগাজিনটি এগিয়ে দিল আত্মিকা। এদিকে রায়ানের ছটফটানি শুরু হলো। থপ করে ইসমাইল ভাই হাত ধরে বলল, ভাই এটা এমন কি? হাউ, কিসের ফালতু? তুমি হলে ভার্সিটির পরীক্ষার ছাত্র, তোমার ইন্টারভিউ। বলেই ইসমাইল ভাই ম্যাগাজিনটা হাতে নিল। তার কণ্ঠে গদগদ ভাব। বেশ প্রফুল্লতার সাথে ইন্টারভিউটি পড়তে লাগলো। আসসালামু আলাইকুম, আমি রাইয়ান ইকবাল। আমি 4th বর্ষের ছাত্র। সামনেই ডিফেন্স, এরপরই এই প্রাঙ্গণে বিদায় নেবার পালা। সত্যি বলতে এই 4টে বছর আমার জীবনের স্মরণীয় মুহূর্ত হিসেবে স্মৃতির পাতায় উঠে আছে। আমার এখনো মনে আছে, আমি তখন ফ্রেশি। সিনিয়রদের চাপে পড়ে ক্লাবে জয়েন করতে হয়েছিল। অচেনা পরিবেশ, অচেনা মুখ। ইচ্ছে ছিল সকলের মাঝে নিজের একটি ছাপ ছাড়া। পেরেছি কিনা জানি না, তবে ওই ক্লাব এবং ভার্সিটির জুনিয়র সিনিয়র বন্ধু সবাই আমার মাঝে একটি ছাপ ছেড়ে গেছে। আজ আমাকে যতটা পারফেক্ট মনে হয়, আমি তাদের কারণেই। শিক্ষকদের কথা কি বলবো, আমি এই জন্মে ভালো ছাত্র ছিলাম না, তবুও তাদের ভালোবাসা কম পাইনি। হয়তো এক্সট্রা কারিকুলামের জন্যই সবাই আমাকে চেনে। এই ভার্সিটি আমাকে অনেক কিছু দিয়েছে, বন্ধু, পরিচিত, ভালোবাসা। এমনকি আমার নিরেট হৃদয়ে রাজত্ব করা মনোহরণীকেও। হয়তো সে আমার পাশে বসেই আমার এই ইন্টারভিউ পড়ছে। তাকে একটা প্রশ্ন করার আছে। জানি এটা হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রশ্নটি সবচেয়ে উদ্ভটভাবে করা হচ্ছে, তবুও তোমাকে বিস্মিত করা এর চেয়ে সুন্দর মুহূর্ত হয়তো পাবো না। আত্মিকা, শুধু একটাই প্রশ্ন। বিগত 3-4 মাস যাবৎ পড়ার জন্য হন্যে হয়ে আছি, তুমি কি আমাকে বিয়ে করবে? ইসমাইল ভাই বেকুপের মতো চেয়ে রইল। এদিকে উপস্থিত সকলের চোখে বিস্ফোরিত উপরন্ত আত্মিকা নিজে বিমুঠ হয়ে চেয়ে আছে রায়ানের দিকে। রায়ান অবস্থাতের মতো হেসে বলল, করবে বিয়ে আমাকে? রায়ানের দিকে হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পিতুল। চোখ মুখে বিশাল আত্মবিশ্বাসের হাতছানি, সে সাথে আফসোসও রয়েছে। এত ভেবে এই ছিল অভিনব পরিকল্পনা। বাপের জন্য এত বিচ্ছিরি আর ফালতুভাবে প্রপোজ করতে কাউকে দেখিনি। আত্মিকা কি বলল? প্রপোজ করলে ইসমাইল ভাই? তাসনুবার চাপে পড়ে সে হ্যাঁ করে দিল। এরপর 7 দিন কথা হয়নি।
7 দিন বাদে জানালো হাসান আঙ্কেল দেখা করতে চান। ভাইয়া, আমাকে সাহায্য করো। পিথুল বিশাল এক নিঃশ্বাস ছাড়লো, বিরক্তি সুরে বলল, নিজের অবস্থা কেরোসিন, তোকে কি সাহায্য করব? যাকে শুধু এটুকু মনে রাখবি, হবু শ্বশুর একজন নিতান্ত খচ্চর ব্যক্তি। শুধু হ্যাঁতে হ্যাঁ মিলাবি। তার দুর্বল অংশ তার কন্যারা, আর তাকে বিয়ে করতে চাইছো, সুতরাং তোমার একটাই বাক্য হবে, আমি আপনার মেয়ের প্রতি নিবেদিত প্রাণ। বিকালের কমলা আকাশ সাদা মেঘের বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছে। আগামী সূর্যের সাথে সাথে জনজীবনে খানিকটা বিরতি। শীতল শ্রমিককে দুলছে কেচি গেটের লাগাওয়া কাগজি ফুলের গাছটি। হাতে চমচম আর রসমালাইয়ের প্যাকেট হাতে কেচি গেটের বাহিরে দাঁড়িয়ে আছে রায়। বদর পরে ফদিল 3 বার, তারপর বিসমিল্লাহ বলে প্রবেশ করলো। সে দুশ্চিন্তার মেঘ চেপে আছে হৃদয়। একটু সিগারেট খাওয়া হলে মন্দ হতো না, কিন্তু আত্মিকার সাথে প্রথম দেখা করার পর থেকে সে সিগারেট ছয় না, কারণ আত্মিকা বলে ওই ঠোঁট সিগারেট ছুলে আমি ওই ঠোঁটে চুমু খাবো না। প্রেমিকার জেদের কাছে হাঁটু ভাঙল তার। যদি হোক আন্ধা মেয়েটি রজনী সে থেকে আলাদা দূর থেকে, এবং সে একেবারে চাপতেই নর্থ আর সেকিতাকে দেখে নারায়ণকে হাসপাতালমস্তক দেখে বলল, হবু দুলাভাই কি ইন্টারভিউ দিতে এসেছেন? এমন গলা ছেলা মুরগির মতো টাই ঝুলিয়েছেন কেন? পরিবারটি হয়ে আসার তাগিদে একেবারে অতিরিক্ত শ্বাসসজ্জ হয়ে গেল কি? আমতামতা করে রায়ন বলল, হাসান আঙ্কেলের সাথে প্রথম এইভাবে। তা মিষ্টি কি ঘুষ? না না, একটু সৌজন্য। বেশি করবেন না, বাবা কিন্তু অতি ভদ্রতা পছন্দ করে না। একেবারে খ্যাক করে ধরে টাটা বলে দিবে। রায়নের মুখ শুকিয়ে গেল। রায়নের এমন বাংলা প্যাচের মতো মুখখানা দেখে হি হি করে হেসে উঠলো আনহা। এর মাঝে আত্মিকা এলো। অক্ষরে বলল, তুমি বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আত্মিকা তাকে বসর করে বসতে বলেন। রায়ন ফিসফিসিয়ে শুধালো, আমাকে কি গলা চলা মুরগি লাগ? না, আজ তো হুতুম পেঁচা লাগছে। হ্যাঁ, আমি মজা করছিলাম। এত ভয় পাচ্ছ কেন? আমার বাবা বাঘ না ভাল্লুক? ডাইনোসর। ভাই বলেছে উনি কথা দিয়েও গুলি ছুড়েন। এমন কিছুই হবে না। এমন সময় বসার ঘরে এলেন হাসান সাহেব। মুখখানা তাকে দেখে রায়নের আত্মা আরো শুকিয়ে গেল। রায়ান তাকে দেখেই সালাম দিল। সালামের উত্তরটাও হাসান সাহেব নিলেন। গোমরা মুখে বললেন, কেমন আছো? আলহামদুলিল্লাহ। মিষ্টি তুমি এনেছো? জি। আমার ডায়াবেটিস আছে, জানতে না মনে হয়। জি না, আসলে। তুমি জানো আমি তোমাকে জি। আত্মিকা বলেনি? বলেছে, কিন্তু কথাটা কি বিষয়ক হবে সে। শুনেছি তুমি আত্মিকাকে ভালোবাসো, বিয়ে করতে চাও। রায়ান শুকনো ডুব গেল। গলা শুকিয়ে আসছে। দীর্ঘশ্বাস ফেলে মনোবল জোগাড় করে বলল, জি। তোমার বাসায় জানে? আমা জানেন, আব্বাকে বলেছেন, চাচিও জানেন। আগামী সপ্তাহে দেখতে আসতে চাইছিলেন। তোমাকে একটা সোজাসাপটা প্রশ্ন করি, তুমি সত্যি নিজেকে আমার মেয়ের যোগ্য? বাবার এমন প্রশ্নে আত্মিকা অবাক হলো। প্রশ্ন করে বসলো, বাবা এমন তো কথা ছিল না। রায়ান তখন বিস্মিত। না আঙ্কেল, আমি সত্যি ওর যোগ্য নই। আমি সেটা জানি, কিন্তু হার মানতে পারছি না। আবার ওকে ভালো না বেশেও থাকতে পারছি না। অযোগ্য জেনেও তাকে পাওয়ার অদম্য ইচ্ছে আমার। প্রতিনিয়ত নিজের সাথে লড়াই করি, যেন আত্মিকার যোগ্য না হলেও তাকে আগলে রাখার ক্ষমতা থাকে, এবং আমার এই চেষ্টা। আত্মিকা ভালো চা বানায়। জি। চা খাও? বেশ, তোমার মাকে বলো আগামী সপ্তাহে ব্যস্ত থাকবো আমি, উনি যেন এর পরের সপ্তাহে আসেন। হাসান সাহেব এমন কথায় বিমত দৃষ্টিতে চাইল রায়ান। বুক থেকে পাহাড় নেমে গেল যেন। অবশেষে তার মনোহরণী সম্পূর্ণরূপে তার আঙিনায় আসবে। সন্ধ্যের গন্ধ মিলিয়ে পূর্ণ রাত্রি নেমেছে। রায়ান দাঁড়িয়ে আছে কেচি গেটের ওপারে। এপারে আত্মিকা। এবার যাবার পালা। কি মনে করে পিছু ফিরে তাকালো। শুভ্রমুখী প্রশ্ন ছুড়ল, আচ্ছা, সত্যি আমাকে তুমি? হঠাৎ এই প্রশ্ন? না, সেদিন যেভাবে তোমাকে প্রপোজ করলাম তাই সন্দেহ হচ্ছে। শুনুন রায়ন সাহেব, এই সন্দেহ নদীতে ফেলুন। হ্যাঁ, যখন করেছি আমি পিছু হটছি না। শেষ সুযোগ কিন্তু। ভয় দেখাচ্ছ? সাবধান করছে, আমার থেকে নিস্তার হবে না কিন্তু। প্রেমিক যে স্বামী হিসেবে দ্বিগুণ বিরক্তিকর হব কিন্তু। রায়ানের কথায় খিলিল করে হেসে উঠল আত্মিকা। রাত্রির মৌনতা চুরমার হলো সেই প্রচ্ছ্বাস হাসিতে। রায়ান তখন পকেট থেকে একটি আংটি বের করলো। হাঁটুকের আংটিটি এগিয়ে বলল, উইল ইউ? ইয়েস। অনামিকাতে সৌন্দর্য বাড়লো আংটিটি।
কপালে পুরো ঠোঁট চুমে খেলো স্বল্পভাবে, কানে ফিসফিসে বলল, অপেক্ষা করো, পুরো কুষ্টি নিয়ে আসবো। সাথে তখনও সূর্যের নীরবতা, লাইট জ্বলছে না, অথচ এখানে পিতুল দেখেছে আশিয়াকে। রান্নাঘরে কাজ শেষ হয়ে আশিয়া ঘরে এসে দেখলো ঘরে কেউ নেই, সাংবাদিকের ল্যাপটপ খোলা। না বলে কোথাও যাওয়ার মানুষ সে নয়। ফোন করতে যাবে, ঠিক তখনই টেবিলের উপর ছোট্ট একটি চিরকুট নজরে পড়লো, সেখানে লেখা। ছাদে আসুন। অন্ধকারে কোনো মতে ছাদের মধ্যে বরাবর যেতেই জ্বলে উঠলো রূপালি মরিচবাতি, নিচে ফুলে পাপড়ি দিয়ে আর্ট বানানো, সামনে টাঙানো প্লেকার্ড সরি। আসিয়া অধৈর্য চোখে খুঁজছে পিতুলকে। ঠিক তখনই পেছন থেকে একজোড়া ছোটাম হাত বাড়িয়ে ধরলো তাকে। কানে আমাকে কি ক্ষমা করা যায় শিক্ষিকা মহোদয়া? আপনার মনে আছে? থাকবে না। আজকের এই দিনে 2 বছর পূর্বে আমাদের ভালোবাসার সূত্রপাত ঘটেছিল। আপনাকে পূর্ণরূপে পেয়েছিলাম। বলেই নিজের দিকে ঘোরালো আশিয়াকে, তার কোমল হাত জোড়া মুঠোবদ্ধ করে বলল, ক্ষমা করেছেন? না করে উপায় আছে? আমার চুপ কথা বুঝে যাচ্ছেন, এখন তো চাইলে রাগও করে থাকা যায় না। আপনি আমার জীবনে আসার পর থেকে আমার জন্য প্রতিক্ষণ খুব মূল্যবান, তাই একটি দিনকে স্মরণ করে রাখতে চাই না। আমার জন্য আপনার সাথে কাটানো প্রতিটি। আপনি সত্যি পাগল জানেন তো, যতবার অভিযোগের খাতা খুলতে চাই আপনি সেটাই লেখা সবকিছু মুছে ফেলেন মুহূর্তে। কিভাবে পারেন বলুন তো? আপনি যেভাবে আমার জীবনের সকল জীর্ণতা মুছে ফেলেন, হয়তো অল্প কথার সাংবাদিকের সাথে এখন তর্কেও হেরে যাচ্ছে। তবে তর্কগুলো উঠিয়ে নিন। আজ শুধু থাক আপনি, আমি এবং আমাদের না বলা সব কথা। কি খুব মন্দ হবে? আশিয়া চোখ নামিয়ে নিল, তাকে পাজাগুলে তুলে নিল পৃথুল। গন্তব্যে নিজ গড়, মানুষটি আবার নিজের করে পাবার তুমুল অভিলাষ ঘিরে ধরেছে তাকে। নরম শরীরটিকে বুকের সাথে মিশিয়ে রেখেছে পৃথুল। আশিয়া মুগ্ধ নয়নে দেখছে। ব্যক্ত কথা তো সবাই বুঝে, কিন্তু তার সাংবাদিক তার চুপ কথাও বুঝে। এটাই তার ভালোবাসার পূর্ণতা।